দীপ্ত টেলিভিশন এবং বেসরকারি সংস্থা ডর্পের আয়োজনে প্রাক বাজেট এই বিশেষ আলোচনা সভায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজকের এই আলোচনায় আমরা কথা বলবো প্রাক বাজেট আলোচনা 2024-25 অর্থ বছর এবং আলোকপাত করব জলবায়ু এবং পানি ও স্যানিটেশন প্রেক্ষিত নিয়ে। আমার সাথে 6 জন সম্মানিত অতিথি রয়েছেন। শুরুতে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আমাদের মাঝে আছেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। আমাদের সাথে আছেন পিকেএসএফ এর উপব্যবস্থাপনা পরিচালক এবং জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর ফজলে রাব্বি সাদেক আহমদ, এবং আমাদের সাথে আরও রয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল আমিন। আমার সাথে আজকে অতিথি হিসেবে আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রুমানা হক। আছেন আমাদের সাথে ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধি এবং ডর্পের উপনির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ জোবায়ের হাসান, এবং সর্ববায়ে রয়েছেন বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা আমরা করব আসন্ন যে নতুন অর্থ বছরের বাজেট, যেটি 6 জুন মহান সংসদে উত্থাপিত হতে যাচ্ছে। আলোচনা শুরুতে আমরা একটু কেমন বাজেট হতে যাচ্ছে এবং আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটি একটু উন্মোচনের চেষ্টা করব আপনাদের আলোচনার ভেতর থেকে। শুরুতেই জনাব এম এ মান্নান, আপনার কাছে জানতে চাই, ইতিমধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে এবং সরকারি বেসরকারি নানা জায়গা থেকে একটা অনুমান করতে পারছি এবারের বাজেটটি কী হতে যাচ্ছে। যেহেতু নতুন সরকারের প্রথম বাজেট এবং নির্বাচনী ইশতেহারে যে ধরনের প্রতিশ্রুতিগুলো ছিল, সব কিছু মিলিয়ে আসলে কেমন হতে যাচ্ছে এবারের বাজেটটি? ধন্যবাদ এবং সকলকে শ্রদ্ধা জানাই আমার সঙ্গে। একটা জিনিস পরিষ্কার যে আমি তো সরকারের মধ্যে নেই, সুতরাং যে আমি যা বলবো এটা আমার একান্ত আমার নিজের ব্যক্তিগত মতামত। তবে তার উপরে আমি বাংলাদেশের যে নাগরিক, সে নাগরিক হিসাবে আমার আশা প্রত্যাশা দাবিও বলতে পারেন আছে যে কোনো সরকারের প্রতি, আমার সরকারের প্রতিও। এই বাজেট সম্বন্ধে আপনার কথা যদি আসতে হয় কেমন হতে পারে লাইকলি, আমি যেহেতু কাজের সঙ্গে সরাসরি জড়িত নেই, কাগজ দেখিও নাই, মোটামুটি আজ করতে পারি গত কয়েক বছরের অভিজ্ঞতায় 2009 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবার নিয়ে চতুর্থবার প্রধানমন্ত্রী হয়েছেন সরকারে, একটা পরিষ্কার হয়ে গেছে তার রুটটা কীভাবে এগোচ্ছেন। এবং এইটার মূল বার্তা আমি যা দেখছি আমার মতে প্রবৃদ্ধির পথে যাওয়া। প্রবৃদ্ধির পথে গেলে দারিদ্র্য কমবে স্বাভাবিকভাবে, মাত্রা নিয়ে কথা বলে লাভ হবে না, এটা কম বেশ হবেই, তবু কমবে মোটা দাগে। আর প্রবৃদ্ধি বেশি হলে অবকাঠামোগত, বিশেষ করে বিদ্যুৎ, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলো সরাসরি ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং নিচের দিকে যারা আছেন সমাজের নানা কারণে, সঙ্গত কারণে অনেক সময় নয় বা সেদিকে আমি যাচ্ছি না, তাদের উপরে গিয়ে কিছুটা হলেও যে কী বলেন ইকোনমিস্টরা, কী ইফেক্ট বলেন না আপনারা, গড়িয়ে গিয়ে পড়ে, ট্রিকল ডাউন ইফেক্ট গড়িয়ে গিয়ে তাদের গায়ে পড়ে, সেটা আমি আশা করছি পড়বে, তাতে কিছু তাদের উপকার হবে। একদম হাঙ্গার পভার্টি, যেটা না খেয়ে রাত্রে ঘুমানো, ওটার থেকে হয়তো মুক্তি পাওয়ার সম্ভাবনা বাড়বে। এই সকল বিবেচনায় এই সরকারের যে গত কয়েক বছরের কৌশল, এইটাই ছিল আমি মনে করি। আমি কিছুদিন কাজ করেছি সরকারে এবং সেদিকে মোটামুটি সফল হয়েছে সরকার, আনটিল দ্য ইফেক্ট অফ কোভিড, ইউক্রেন ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমি মনে করি না কোনো সরকার সফল হয়েছে যেহেতু দেখা গেছে হঠাৎ করে কোর্স পরিবর্তনের কোনো বড় প্রয়োজন আমি মনে করছি না। তার মানে আপনি বলছেন সেই ধারাবাহিক থাকবে, তবে কিছু কারেকশন আসবে। কারেকশনগুলো যেমন যে ধরুন আপনি কয়েকটা বিষয় উপরে চলে এসছে, মূল্যস্ফীতির একটা ব্যাপার পীড়া দিচ্ছে অনেককে, এইটা সরকারের উচ্চ তালিকায় থাকতে হবে, ওইটা অ্যাড্রেস করা। আর দারিদ্র্য তো রয়েই গেছে। আমি মনে করি অবকাঠামোতে যে সাফল্য অর্জন করেছে সরকার, আমি মনে করি যে কোনো সরকারের জন্য সবচেয়ে বড় অর্জন এইটা। সেখানে আমি মনে করি সরকার এই সাফল্য ধরে রাখবে এবং আরও সেদিকে বিনিয়োগ করবে। নিশ্চয়ই আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। জনাব মোহাম্মদ নুরুল আমিনের কাছে একটু আসতে চাই যে এই সময়টাতে দাঁড়িয়ে যখন এই পরিকল্পনাটা করা হচ্ছে, বাংলাদেশের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে রয়েছে, আপনি কিভাবে দেখেন বর্তমান অবস্থাটাকে? ধন্যবাদ। আমরা এখন যেই অবস্থায় আছি, আমরা আমাদের প্রাক বাজেট আলোচনায়, সেখানে বাজেট কেন্দ্রিক আলোচনাটা যেহেতু, সেহেতু আমরা এবারকার যে অ্যাসেসমেন্ট, আমাদের যে
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাও কিন্তু শেষ হচ্ছে, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হবে, প্লাস জুলাই থেকে আমাদের আগামী বছরের যে বাজেটের পিরিয়ডটা শুরু হবে। আমরা অনুমান করছি যে এবার খুব এক্সপানশনারি হবে না, অল্প এক্সপানশনারি হবে। আর একটা জিনিস মোরাললেস ঠিক হয়ে গেছে, আমরা এডিপির সাইজ হচ্ছে আমাদের 2,65,000 কোটি টাকা। এটা কিন্তু গতবারের থেকে খুব কাছাকাছি, অল্প সামান্য বেশি। তাতে মূল ভাইবটা যেটা পাওয়া গেল মনে হচ্ছে এটা একটু এবিট কন্ট্রাকশনারি বাজেট। এই সময়ে আমাদের রিজার্ভের সংকট, আমাদের মূল্যস্ফীতি এবং আমাদের ব্যাংকিংয়ের যে একটু মানে এনপিএল বেশি হওয়া থেকে আরম্ভ করে সুশাসন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এক ধরনের অস্থিরতা বোঝা যাচ্ছে। ওই রকম সময়ের মধ্যে এই কন্ট্রাকশনারি বাজেট একটা ইম্পর্টেন্ট আমার মনে হয় যুগোপযোগী হবে। এক দ্বিতীয় হচ্ছে এই বাজেটটা 6 তারিখে ডিক্লেয়ার হবে, কিন্তু আগামী 1 মাসের মধ্যে কিন্তু আমরা মনিটারি পলিসি পাবো 6 মাসের জন্য। সেটাও কিন্তু ইকোনমি, মূল্যস্ফীতি, রিজার্ভ এগুলো ব্যাংকিং সেক্টরের জন্য কম ইম্পর্টেন্ট নয়। তো ফলে আমার যেটা হবে যে ধারণাগত দিক থেকে যে মানি মার্কেটকে বা মনিটারি পলিসিকে ইম্প্যাক্ট করে এমন ফিসকাল মেজারগুলো যেন তুলনামূলক এফেক্টটা কম দেয়। আমি যদি খোলাসা করে বলি, গভর্নমেন্ট বরোয়িংয়ের কারণে কিন্তু এখন ট্রেজারি বিল বন্ডের ইন্টারেস্ট বাড়ছে, ব্যাংকে আমানতটা সুদ ফ্রি করে দেওয়াতে আমানতের সুদ বাড়ছে, এটা কিন্তু গভর্নমেন্ট বরোয়িংয়ের কারণে। তো ফলে ওটা একটা ফিসকাল মেজার, আর এটা হলো মনিটারি, এটাকে ইম্প্যাক্ট করে। এই বাজেটে ওই চেষ্টাটাই আমি আশা করব বেশি থাকবে, যে এই ফিসকাল ইম্প্যাক্টটা যেন আমাদের মনিটারি এই মার্কেটকে বা মানি মার্কেটকে কম ইম্প্যাক্ট করে, যাতে করে আমাদের ইনফ্লেশনের বা অন্য ইম্প্যাক্টগুলো কম হয়। আরেকটা জিনিস হচ্ছে আমার স্যার যেটা বললেন, নাগরিক হিসাবে আমরা তো একটু রিসোর্সের সংকট তো আমাদের আছে। আমাদের র মেটেরিয়ালসের মোস্টলি ইম্পোর্ট করতে হয়, ক্যাপিটাল মিশন ইম্পোর্ট করতে হয়, ফুডের কিছু অংশ গম আনতে হয়, অন্যান্য অনেক খাবার আমাদের আনতে হয়। তাহলে যেখানে রিসোর্সের স্কার্টস একটু কম, সেই জায়গায় কিন্তু ওই রিসোর্সটা আনার জন্য ইম্পোর্ট করতে হয়। ডলারের এই রেটের কারণে কিন্তু ইম্পোর্ট কস্ট বেড়ে গেছে। আমাদের এখনকার ইনফ্লেশনটা ডিম্যান্ড ড্রিভেন না হয়ে কস্ট পুশ ইনফ্লেশনটা একটু বেশি হচ্ছে। ওই দিকটাতেই যেটা সাধারণ মানুষকে একটু কমফোর্ট দেওয়ার জন্য যে প্রচেষ্টা বাজেটে 1 বছরের জন্য থাকা উচিত। আমরা মনে করি যে এবারকার বাজেটে সেই বিষয়গুলো, যেমন মাননীয় প্রধানমন্ত্রী ইনসেন্টিভ বা অন্য সহায়তাগুলো না কমানোর জন্য এটা অবশ্যই একটা ভালো দিক। আরও যেসব 1 কোটি কার্ডের ব্যাপার আছে, আরও যেসব প্রতিবন্ধী থেকে আরম্ভ করে যেসব ভাতা টাতা যেগুলো আছে, এগুলো তুলনামূলক ইনফ্লেশনের কারণে যেহেতু বাজার একটু ইম্প্যাক্ট আছে, তাহলে এগুলো একটু যদি বাড়ানো যায়, প্রত্যাশার কথাগুলো বলছেন, আমরা একটু এগুলো নিয়ে আরেকটু নিবিড়ভাবে হয়তো কথা বলবো। ডক্টর ফজলে রাব্বি সাদেক আহমদ, আপনার কাছ থেকে শুনতে চাইবো, বিশেষ করে আমরা যদি তৃণমূলের কথা বলি, যেখানে জলবায়ুর প্রভাবটা সরাসরি দেখা যায় নানা রকম, সেই জায়গার আসলে পরিস্থিতি কি, গ্রামীণ অর্থনীতির অবস্থা কীরকম যখন আমরা একটি নতুন বাজেট প্রণয়ন করতে যাচ্ছি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম হচ্ছে যে আমাদের স্যার আমাদের গুরুত্বপূর্ণ বক্তা বললেন, আপনি জলবায়ু সম্পর্কিত বা তৃণমূল পর্যায়ে কি ইম্প্যাক্ট হতে পারে বা গভর্নমেন্ট কি করতে যাচ্ছে সেটা বলতে চাচ্ছেন। আসলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত বা প্রভাব যেটা বলেন, সেটা হচ্ছে এটা কোনো নির্দিষ্ট সেক্টরে না, ক্রস কাটিং সর্ব সেক্টরে হয়। তবে যেটা আপনারা আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, এটার একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট পড়বে মানুষের লাইভলিহুড, পানি, স্যানিটেশন। তো সেক্ষেত্রে যেমন আমরা গভর্নমেন্ট ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান করেছে, ওখানে বলেছে যে এইটা বাস্তবায়নের জন্য আমাদের প্রতি বছর $8.5 বিলিয়ন দরকার। সেটা টাকার অঙ্কে প্রায় 1 লক্ষ কোটি টাকা, এটা বিশাল অঙ্ক। এবং ওখানে এটাও বলেছে এটা আমাদের দরকার, কিন্তু তার মাঝে আমরা 2.5 বিলিয়ন বা 30,000 কোটি টাকা হয়তো জোগাড় করে, বাকিটা আমাদের এক্সটার্নাল। আপনি জানেন যে আন্তর্জাতিক যে সমস্ত দেন দরবার, সেখানে আমরা আন্তর্জাতিক অর্থায়ন পেতে পারি। তবে গভর্নমেন্ট যেটা করে থাকে, আমরা গত কয়েক বছরে যদি বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই এডিপির অ্যারাউন্ড 10% খরচ হয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাজে।
এটা তো আসলে টিকে থাকার জন্যে জলবায়ুর অভিঘাত থেকে টিকে থাকা, এবং এটা আপনি জানেন, আপনি যে প্রশ্নটা করেছেন, এইটা মূলত গ্রাসরুট লেভেলেই বেশি হবে, গরিব পোর আলট্রা পোর তার মাঝেই বেশি হবে, এবং এটা ইগনোর করা অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, কারণ এটা মানে সার্ভাইভাল ইস্যু, টিকে থাকার লড়াই। সেক্ষেত্রে এটাও কিন্তু পরোক্ষভাবে এটার একটা ইম্প্যাক্ট আছে। ওই যে আপনি বললেন যে সেফটি নেটে ওদেরকেই, যেমন একটা বিশেষ সময়ে সুন্দরবনে যারা যেতে পারে না, যারা বৃদ্ধ, যারা অসহায়, যাদের জেলে মাছ ধরতে পারে না, তাদের আমাদের সেফটি নেট কিন্তু 100-র উপরে, বৃহৎ কিছু আছে। তো সেই ক্ষেত্রে আমার ধারণা, এবং গভর্নমেন্টটা বলেছেও, যে সেফটি নেটটা আরও স্ট্রং করবে, এবং যাতে লাইভলিহুডটা ইম্প্যাক্টেড হয়। আমাদের তো আসলে দুর্যোগ বাড়ছে, যাদের ইম্প্যাক্টেড হয় তাদের ক্ষেত্রে বিভিন্ন সেক্টরের অ্যালোকেশন থাকতে হবে, যাতে করে জলবায়ু পরিবর্তন অভিজ্ঞতা টাচ করতে পারে। আমার ধারণা এটা গভর্নমেন্ট চেষ্টা করছে, যেটা উনি বললেন, জনাব নুরুল আমিন সাহেব যেটা বললেন, যে আসলে তো আমাদের বাজেট মানে কি, খুব ব্যালেন্সড করতে হয়। আমাদের আমদানি নির্ভরতাও লাগবে যাতে করে আমাদের প্রবৃদ্ধি হয়, আমাদের ইনভেস্টমেন্টও লাগবে, ব্যাংকের টাকাও লাগবে, পাশাপাশি আমাদের দুর্যোগ প্রবণ জনসাধারণ তাদেরকেও রক্ষা করতে হবে, তাদের সুরক্ষা, সব কিছু মিলেই একটা ব্যালেন্সড আসলে বাজেট হয়। তা গভর্নমেন্ট এটা জানে, করার চেষ্টা করে, বাট আমাদের অনেক সময় অর্থায়নের সংকুলান হয় না। জি, নিশ্চয়ই। আমরা একটা ছোট বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আপনাদের কাছ থেকেও শুনবো আসলে কোথায় দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতি। দর্শক, আপনারা দেখছেন প্রাক বাজেট এই বিশেষ আয়োজন। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত দীপ্ত টিভি এবং ডর্পের আয়োজনে এই প্রাক বাজেট আলোচনায়। আমাদের সাথে অধ্যাপক ডক্টর রুমানা হক আছেন। ডক্টর রুমানা হক, আমরা অভ্যন্তরীণ অর্থনীতির একটা স্বরূপ পেলাম যে কোথায় দাঁড়িয়ে আছি সেই জায়গা, পাশাপাশি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই সময়টাতে আসলে বৈশ্বিক কী চাপ রয়েছে এবং সার্বিকভাবে যেগুলো বাংলাদেশের আসন্ন বাজেটকে কোনো না কোনোভাবে প্রভাবিত করবে। ধন্যবাদ। আমরা দেখছি যে আসলে যখন আমরা কোভিড পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াচ্ছিলাম, সেই সময় কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হলো, এবং সেটা আমাদের অর্থনীতির উপর একটা চাপ সৃষ্টি করেছে। এবং আমরা দেখেছি যে আমাদের জ্বালানির সংকট যেরকম রয়েছে, একদিকে আমাদের রেমিটেন্স প্রবাহ কিন্তু ঠিক যেরকম আমরা চাচ্ছিলাম সেরকম হয়নি। সেই সাথে আমাদের বৈশ্বিক বাজারে যদি আমরা দেখি যে আমাদের যেই রপ্তানিগুলো আমরা করছি সেগুলোর কিন্তু চাহিদা কিছুটা কমেছে, যেহেতু তাদেরও আসলে অর্থনীতির উপর একটা চাপ আছে। সেই সাথে আমরা আমাদের ডলার সংকট, এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো এই সব প্রেক্ষাপটে কিন্তু এবারের বাজেটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন সরকার এখানে আসছেন, তাদের এটা প্রথম বাজেট, সুতরাং আমরা এই চাপগুলো কিভাবে মোকাবেলা করবেন তারা, সেটাও কিন্তু আমাদের এখন দেখার বিষয়। আর আমি যেহেতু স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করি, তো আমি মনে করি যে এখন আমাদের সরকারের অষ্টম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমরা যেটা উল্লেখ করেছিলেন যে আমাদের জিডিপির 2% আসলে স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে, কিন্তু আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে আসলে জিডিপির 0.9%, অর্থাৎ 1%-এরও কম কিন্তু স্বাস্থ্য খাতে সরকার বিনিয়োগ করছে। সেই সাথে আমরা যদি ন্যাশনাল বাজেটে দেখি আমরা যে আমাদের কিন্তু, যদিও আমরা কোভিড পরবর্তী সময়ে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়ার কথা বারবার বলা হয়েছে, তারপরে কিন্তু আমাদের ন্যাশনাল বাজেটের 5% আসলে স্বাস্থ্য খাতে ব্যয় হচ্ছে। তো আমরা এই স্বাস্থ্য খাতে যখন আমরা বলি, সবসময় বলি ব্যয়, আসলে এটাকে বিনিয়োগ হিসাবে চিন্তা করে এই সময়ে আসলে আমরা আশা করছি যে হয়তো স্বাস্থ্য ব্যবস্থাপনায় বা স্বাস্থ্য খাতে আমাদের এবারের বাজেটে আমরা সেটার প্রতিফলন দেখব। আর এই যে আপনি ভাবছেন যে আরেকটু বরাদ্দের জায়গাটি আরেকটু বাড়তে পারে, পরিকল্পনার জায়গায় আরেকটু অগ্রাধিকার পেতে পারে। আচ্ছা, আর আরেকটু বলছিলেন আপনি কি? হ্যাঁ, যে আর যেটা বলছিলাম যে বৈশ্বিক বাজারের যেখানে আছে যে আমাদের স্বাস্থ্য খাতে কিন্তু আমাদের যেই ওষুধ বলেন, ইকুইপমেন্ট বলেন, এগুলোও কিন্তু আমাদের অনেক আমদানি করতে হয়, বা আমরা আমদানি নির্ভরতা এখানেও আছে। তো এই ক্ষেত্রে আসলে এবার কিভাবে কি ধরনের ছাড় দেওয়া হবে, কোথায় ট্যাক্স কাট করা হবে, সেটা যেমন আমরা প্রত্যাশা করছি যে সরকার হয়তো স্বাস্থ্য ব্যবস্থাপনায় এটাকে অগ্রাধিকার দিবে। সেই সাথে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, যেহেতু
আমার কাজের সাথে সম্পর্কিত। আমরা আশা করছি যে এবার অস্বাস্থ্যকর খাদ্য যেগুলো আছে, তামাক থেকে শুরু করে আরও কোমল পানীয়, এগুলোর উপরে আসলে কর বাড়ানো হবে, এরকম একটা প্রস্তাবনা আমরা দেখছিলাম। আশা করছি সেটা তার মানে আপনি রাজস্ব ব্যবস্থাপনা বা করের জায়গাটাতে একটা অন্য রকমের একটা কিছু দেখতে প্রত্যাশা করছেন। জি, জনাব জোবায়ের হাসানের কাছে আসবো। একেবারে আজকের যে প্রাসঙ্গিক বিষয় পানি, স্যানিটেশন এবং জলবায়ু নিয়ে, আমরা জানি যে আমাদের যে এসডিজি রয়েছে বা টেকসই উন্নয়ন অভিষ্ট রয়েছে, তার প্রধানত দুটো অভিষ্টের কথা তো বলাই যায়, যে 6 এবং 13। সেখানে 2030 সালের ভেতরে যে পরিবর্তন আমরা দেখার কথা রয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন কোথায় আছি, এবং সেখান থেকে আমরা আলোচনাটাকে হয়তো পরের অংশে নিয়ে যাব যে আসন্ন বাজেটে আমরা কেমন দেখতে চাই। প্রথমে শুনতে চাই কোথায় আছি আমরা। ধন্যবাদ দীপ্ত টিভিকে এই জন্য ধন্যবাদ জানাই যে বাজেট আসন্ন এবং এর কিছুদিন আগেই আমরা এই আলোচনাটা করছি। তো আমার মনে হয় সম্মানিত আলোচকবৃন্দ যে আগে কথাটা বলেছেন যে সার্বিকভাবে কি বাজেটের অবস্থান, আমরা বিগত দিনে স্থানীয় পর্যায়ে কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে আসলে বাজেটের একটি বিরাট অংশ আমরা যখন বাস্তবায়নে যাই তখন এই জায়গাগুলো আর দেখা হয় না, যেটা না বেশি আলোচনা হয় আমাদের প্রাক বাজেট বা বাজেট প্রণয়নকালে। যেমন বাজেট সরকারের আয় ব্যয়ের হিসাব, এবং এটা একটি রাজনৈতিক সংখ্যাগত পরিকল্পনা। আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন, তো এই জায়গাটা যখন প্রণয়নের ক্ষেত্রে এটা কনসেপ্টটা মাথায় নেওয়া হয়, কিন্তু যখন আমরা বাস্তবায়নের জায়গাটা দেখি তখন দেখছি যে অনেক জায়গায় যে অংশটা ওই যে ঘাটতি বাজেট, ওই ঘাটতিটা থেকেই যাচ্ছে। এবং আমাদের জাতীয় বাজেটটাই কিন্তু ঘাটতি বাজেটই হচ্ছে, এইবারও আমার মনে হয় ঘাটতি বাজেটই হবে, কারণ যেহেতু আমাদের যেই আয়ের তুলনায় আমাদের যেই ধরনের ব্যয় পরিকল্পনা অনেক বেশি, তো সুতরাং এই ঘাটতিটার চাপটা তখন যে পড়ে যে স্বাস্থ্য, পানি, স্যানিটেশন বা শিক্ষা, এই জায়গার উপরে। তো এইটা আমাদের প্রণয়নকালের সময় আমরা তখন ওইভাবে দেখি না, কিন্তু বাস্তবায়নে যে যখন এই যে ঘাটতিটা কমাতে হয় তখন একটা বিরাট কাটছাট হলো এই যে স্বাস্থ্য, শিক্ষা এবং বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত যেই ধরনের অভিঘাতগুলো হয় এবং যেটার ফলাফল আসে আমাদের নিরাপদ পানীয়, স্যানিটেশন, এই জায়গাটায় আসে। তো অর্থাৎ আমাদের বাজেট প্রণয়নের জায়গাটা একটু দেখা উচিত, এবং সেই জন্যই আমরা আশা করছি যে আগামী বা এই আসন্ন বাজেটে এই বিষয়টা একটু গুরুত্ব বহন করবে। জি, আমি জনাব ডক্টর মাহফুজ কবিরের কাছে একটু আসতে চাই, এই প্রসঙ্গে আসতে চাই যে বাজেট সরকারের আয় ব্যয়ের একটা পরিকল্পনা যেটি বলছিলেন, তো সেই জায়গায় আসলে এই সাম্প্রতিক সময়ে আমরা জানি যে বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এই মাথাপিছু আয়ের কথা যখনই বলি সেখানে আসলে সবার মাথা কি দেখা যায় কিনা, আমাদের যে আয় বৈষম্যের কথা আমরা বলছি, যে বাজেটের কথা বলছি, যে পরিকল্পনার কথা বলছি, প্রান্তিক মানুষ কিংবা দরিদ্র, হতদরিদ্র মানুষ, তাদের জন্য যেই ধরনের কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে বা যে ধরনের সুযোগ সুবিধা, সেগুলো কি বাস্তবায়নে আসলে যথাযথভাবে আমরা করতে পারি কিনা? হ্যাঁ, ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে বাজেট বাস্তবায়ন কীরকম হবে বা এর গুণগত মান কেমন হবে, এটা আসলে দুটো বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আসলে দেশের অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন, মানে প্রবৃদ্ধি কী অবস্থাতে আছে, আমাদের বেসরকারি বিনিয়োগ কেমন, বিশ্ব অর্থনৈতিক কী অবস্থাতে আছে, আসলে পুরো ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা কেমন, সেগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সরকারের আসলে কমফোর্ট জোন কতটুকু আছে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু অনেকটাই, বা বাংলাদেশের যে নীতি নির্ধারণ, বিশেষ করে যে অর্থনৈতিক নীতি, সেটা কিন্তু IMF-এর যে শর্ত এবং তাদের যে পরামর্শ, তার উপরে কিন্তু অনেকটাই দাঁড়িয়ে আছে। এবং আমি মনে করি যে আগামী অর্থ বছরের বাজেটে এই শর্তগুলো খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ইতিমধ্যেই দেখলাম যে একটা কঠোর একটা সংকোচনমূলক মুদ্রানীতি, সেটা আমরা বাস্তবায়ন করছি, এবং আমরা আশা করছিলাম যে বাজারের একটা প্রভাব পড়বে, এবং সেইভাবেই আসলে এই মুদ্রানীতিটা আমরা ডিজাইন করেছি। তো কিন্তু বাজেটে সেটা বাস্তবায়ন করা, মানে ফিসক্যাল মনিটারি যে লিঙ্কেজ, তো সেটা একটা বড় রকমের ইস্যু। এবং আমি মনে করি যে এর একটা প্রভাব কিন্তু গিয়ে পড়বে, আসলে আপনি যেটা বললেন যে এই মাথাপিছু আয় সবার মাথা দেখা যাচ্ছে কিনা, সরকার তো আসলে সবার মাথাই দেখতে চায়, এবং বিশেষ করে আমি মনে করি যে যারা দরিদ্র মানুষ, যারা প্রান্তিক অসহায় জনগোষ্ঠী, তাদেরকে একটু বেশি করে কনসিডারেশনের মধ্যে নিতে চায় সরকার। এবং সেইভাবেই কিন্তু আমাদের যে বিদায়ী অর্থ বছরের বাজেট, সেখানে 1,26,000 কোটি টাকার যে একটা বড় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, সেটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে। একই সঙ্গে কিন্তু আগামী অর্থ বছরে এর আওতাটা আরও বাড়বে, তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আরও সংখ্যা বাড়ানো হবে, ভাতার পরিমাণ বাড়ানো হবে, এবং একই সঙ্গে IMF-এর যে শর্তগুলো রয়েছে, আমরা মনে করছি যে সেগুলো অনেক কঠিন শর্ত, কিন্তু এর মধ্যেও কিন্তু IMF বলেছে যে পরিস্থিতি যাই হোক না কেন, বাজেট হয়তো প্রত্যাশার তুলনায় কিছুটা ছোট হবে, কিন্তু তারপরেও এই যে উপভোগীর সংখ্যা, বিশেষ করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির, তো তাদের সংখ্যাও বাড়ানো উচিত,
এবং একই সঙ্গে সেখানে ভাতার পরিমাণ বা সহায়তার পরিমাণ বাড়ানো উচিত। এই জায়গাতে বিষয়টা অত্যন্ত পরিষ্কার যে সরকারের দিক থেকে কিন্তু একটা স্ট্রং কমিটমেন্ট রয়েছে যে যারা বঞ্চিত, যারা অসহায় জনগোষ্ঠী, প্রান্তিক মানুষের জন্য যেটা আপনি এবং বলছেন, যাদেরকে আমরা আসলে চোখে দেখি না সেইভাবে, সরকার সেটা দেখার চেষ্টা করছে। আমি মনে করি যে এই দিক থেকে এই বাজেটটা ভালো, এবং যে যতটুকু আলোচনা আসছে তো সেটা মনে হচ্ছে যে ভালো হবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে যে আমাদের দুটো খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। একটা হচ্ছে যে এই অবকাঠামো, মানে ভৌত অবকাঠামো, বিশেষ করে যে যোগাযোগের যে জায়গাগুলো আর কি, সেখানে বড় কতগুলো মেগা প্রজেক্ট রয়েছে। তো যেটা শোনা যাচ্ছে যে এডিপিতে কিন্তু সেখানে সবচাইতে বড় বরাদ্দ থাকবে। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে জ্বালানি, বিদ্যুৎ জ্বালানি। তো এরপরে আমাদের শিক্ষা আছে। তো এখন এই জায়গাটাতে কিন্তু মানুষের একটা বড় উপকার হবে। আমি মনে করি যে যদি যে যোগাযোগ অবকাঠামো সেটা বাড়ে, মেগা প্রকল্পগুলো যদি হয়, তাহলে সেক্ষেত্রে কানেক্টিভিটি বাড়বে, সাধারণ মানুষের যে ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়বে, এবং একই সঙ্গে কর্মসংস্থান, বিনিয়োগ সেগুলো বাড়বে। তো এতে করে কিন্তু প্রান্তিক পর্যায়ে যে উন্নয়নের যে বিষয়গুলো, সেই সুবিধাগুলো সেটা পৌঁছে যাবে। মানে বিষয়টা এমন নয় যে শুধুমাত্র যে সামাজিক নিরাপত্তা সেটা বাড়ালেই যে গরিব মানুষের অন্য উন্নয়নের প্রভাবটাও সেখানে পড়বে। আমি একটা ছোট্ট প্রশ্ন করে বিরতিতে যাব, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন এটা আলোচনায় আমরা গণমাধ্যমে প্রায় দেখি যে IMF এর শর্ত, আমি শর্তের চাইতে পরামর্শ যদি বলি এভাবে, যে IMF যে পরামর্শগুলি দিয়েছে, কারণ দিন শেষে সিদ্ধান্ত কিন্তু সরকারই নিচ্ছে, এই শর্তগুলো কি বাংলাদেশের বর্তমান অর্থনীতির জন্য এগুলোকে কি সহায়ক হিসেবে দেখছেন, নাকি এর কোনোটা আসলে ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্য? হ্যাঁ, আসলে তো কিছু ঝুঁকি নিতেই হবে। তার কারণ আমরা যে অবস্থার মধ্যে দিয়ে IMF-কে আমন্ত্রণ জানিয়েছিলাম বা তারা যখন এসেছিল আমাদের পাশে, সেই সময়টাতে কিন্তু আমরা নানা রকমের দোলা চলেছিলাম, অনেক রকমের সন্দেহ হচ্ছিল যে বাংলাদেশের অর্থনীতিতে কি হচ্ছে, শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে কিনা। এটা কিন্তু বড় রকম একটা দুর্নামের মধ্যে কিন্তু আমাদের পড়ার ঝুঁকি ছিল। কিন্তু IMF যখন এলো, তারা কিন্তু প্রায় 6 মাস ধরে বিভিন্ন রকমের অ্যাসেসমেন্ট করলো। সে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে তারা বসলেন, তারা অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাতে গিয়ে আলাপ আলোচনা করলেন, অ্যাসেস করলেন, করে দেখলেন যে আসলে বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তিটা অনেক শক্ত এবং ঝুঁকি অনেক কম। কিন্তু সুশাসনের যে কিছু জায়গা রয়েছে, বিশেষ করে যে আর্থিক খাতে বা অন্য জায়গাতে, বিশেষ করে রাজস্ব কাঠামোতে, তো এই জায়গাগুলোতে কিন্তু কিছু সংস্কার যদি নিয়ে আসি আমরা এবং সেটা যদি চালু রাখি 2-3 বছর, বিশেষ করে 2026 পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির একটা বড় সম্ভাবনা রয়েছে এবং ঝুঁকিটা আরও কমানো যাবে। সেইটা মাথায় রেখে কিন্তু IMF-কে অ্যাপ্রোচ করা হয় যে ঋণ যেন দেওয়া হয়, এবং ঋণের সাথে সাথে কিন্তু এই সমস্ত ব্রেটন উডস যে ইনস্টিটিউশন, তাদের শর্ত থাকে, বিশ্বব্যাংকেরও থাকে, IMF-এরও থাকে। তো শর্তগুলো অনেকটা কঠিন বলেই মনে হচ্ছে, কিন্তু আমি মনে করি যে দিন শেষে তার ফলটা মিষ্টি। এবং এটা যদি আমরা চালাতে পারি, আমি মনে করি যে আমাদের অর্থনীতি একটা শৃঙ্খলার মধ্যে ফিরে আসবে। ব্যাংকিং খাতে অনেকটাই কিন্তু একটা শৃঙ্খলা ফিরে আসছে, এবং আমি মনে করি যে এটার কারণে বাংলাদেশের যে ম্যাক্রো ইকোনমিক ঝুঁকিগুলো আছে সেগুলো অনেকটা কমবে। কিন্তু এটা বাস্তবায়ন করাটা আমি মনে করি যে একটা চ্যালেঞ্জের বিষয়, তার কারণ অনেকেই এটাকে ভালোভাবে নেন না। তো কিন্তু আমার মনে হয় কি যে আমরা যেন একটুখানি নিজেদের অর্থনীতির যে স্বার্থ সেটা দেখে, যদিও বলা হচ্ছে যে হয়তো প্রবৃদ্ধি যেটা টার্গেট করা হয়েছে আগামী অর্থ বছরের জন্য 6.75%, এবং মূল্যস্ফীতির যে টার্গেট করা হয়েছে 6.5%, আমি মনে করি যে 7.5% যদি নিয়ে আসা যায় সেটাও একটা বড় সাফল্য হবে। তার কারণ এই মুহূর্তে খাদ্য মূল্যস্ফীতি রয়েছে 10%-এর উপরে। তো এই অবস্থায় আমি মনে করি যে এই মূল্যস্ফীতি কমানো একটা বড় রকমের চ্যালেঞ্জ, এবং এটা আসলে আমি মনে করি যে যদি করানো যায়, অন্তত কিছুটা কমানো যায়, তাহলেও এটা একটা বড় সাফল্য হবে। মানে একটা সুফল আপনি দেখছেন যে এটি মিশ্র, কিন্তু বেশিরভাগই দেখছেন আসলে যদি বাস্তবায়ন করা যায় তাহলে ম্যাক্রো ইকোনমি আপনি বলছেন উপকৃত হবে। আমরা একটা বিরতি নিয়ে আসি। এবারের বাজেট কি হবে, কেমন প্রত্যাশা, এই নিয়ে কথা বলবো বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত টিভি এবং ডর্পের আয়োজনে এই বিশেষ প্রাক বাজেট আলোচনা। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথে থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত দীপ্ত টিভি এবং ডর্পের আয়োজনে এই প্রাক বাজেট আলোচনায়, যেখানে আমরা জলবায়ু, পানি ও স্যানিটেশন প্রেক্ষিতকে আলোচনায় গুরুত্ব দিচ্ছি, কিন্তু অপরাপর অর্থনৈতিক বিষয়গুলো নিয়েও আলোচনা করছি। আছেন আমাদের সাথে সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব এম এ মান্নান এমপি। আমরা একটু এবারের বাজেট নিয়ে একটু কথা বলতে চাই, যে সার্বিকভাবে আগের আলোচনায় আমরা অর্থনৈতিক চ্যালেঞ্জটা দেখছি, কিন্তু প্রত্যাশার জায়গায় যদি বলি, যেটি বাস্তবসম্মত, প্রত্যাশার উইশ লিস্ট অনেক বড় হতে পারে, কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা, নেতৃত্বের প্রকৃত বাস্তবতা এবং জনগণের যে চাহিদা, প্রবৃদ্ধি, সব কিছু মিলে কোন কোন বিষয়গুলো এবার গুরুত্ব দেওয়া উচিত
এবং সেইখানে আসলে অন্যান্য সরকারের সহযোগী হিসেবে বেসরকারি খাত সহ অন্যান্যদের কি ভূমিকা থাকতে পারে? ধন্যবাদ। উচিত তো একটা সাবজেক্টিভ বিষয়, আমার নিশ্চয়ই। ইচ্ছার প্রতিফলন হবে, আমার আশা একজন নাগরিক হিসাবে। প্রথমত আমার অভিজ্ঞতা গত কয়েক বছর সরকারি কাজ করে, তো একটা ব্যাকগ্রাউন্ডে, আর একজন সম্পূর্ণ স্বাধীন নাগরিক হিসাবে কি চাই এই বাজেটে। অবশ্যই আমার বাজেটে আমি কাজ করে আমি নিজে লক্ষ্য করেছি কিছু জায়গায় আমাদের সংহতকরণ, রিওরিয়েন্টেশন, ইন্টারনাল অর্ডার পরিবর্তন খুবই প্রয়োজন। আমি মনে করি ব্যক্তিগত, আমি সরকারের পক্ষে কথা বলছি না। অগ্রাধিকারগুলোকে রিসেট করা প্রয়োজন বলে আমি মনে করি। যেমন শহর বনাম গ্রাম, সাংস্কৃতিকভাবে এই দেশের আমলাতন্ত্রে বা প্ল্যানিংয়ে, পরিকল্পনায় গ্রাম সবসময় রিসিভিং এন্ডে ছিল। আমি গ্রামের ছেলেবেলা হয়তো কথাটা বলছি, বাট ফ্যাক্ট আমি দেখেছি যা কিছুই করা হয় প্রথমে নজর করা হয় শহরের দিকে। এই ওরিয়েন্টেশন থেকে বেরিয়ে আসা প্রয়োজন। নিছক সংখ্যা যদি যান আপনি, 75 থেকে 80% মানুষ গ্রামে বাস করে। দে আর নাম্বারস, দে আর দ্য রিয়েল ওনার্স। এবং বিচ্ছিন্ন ছিল এতদিন। একটা সুযোগ সৃষ্টি হয়েছে গত 15 বছরের ধারাবাহিক কাজ করার ফলে। আমরা বিদ্যুতায়ন করেছি, আমরা অবকাঠামো পৌঁছে দিয়েছি, এইটা কাজে লাগানো দরকার। এবং এই জন্য এই মাননীয় প্রধানমন্ত্রীর যে কৌশলটা, এটাকে আরও জোরালোভাবে সামনে, যদি বাধা আছে অনেক কায়েমি স্বার্থ, নেগেটিভ সেন্সে বলছি না, তারা আগে থেকে ছিল, তাদের একটা প্রায়র অধিকার আছে, এটাকে সম্মান করতে গিয়ে অ্যাডজাস্ট করতে হয়। এটা স্ট্রংলি অ্যাডজাস্ট করা দরকার বলে আমি মনে করি। বিশেষ করে দরিদ্র যারা আমাদের এখানে, এইটা যদি আমরা স্বীকার করি যে এটা কোনো নিছক কপালের বিষয় নয়, আইন কানুনগুলো, সাংস্কৃতিক পরিমণ্ডলটা অ্যান্টি পুয়ার বলে আমি মনে করি। যে সকল সম্পদ এখনও আমাদের জনগণের হাতে আছে, প্রাইভেটরা নিচের বাইরে কিছু আছে, ওগুলোর উপরে তাদের অধিকারটা পুনরাপ্রতিষ্ঠা করা যাচ্ছে না। এটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। লক্ষ লক্ষ বিঘা জমি এখনও খাস নামে গ্রামাঞ্চলে আছে। এটা ভালো অ্যাসেট। যদি আমরা ভূমিহীনদের মধ্যে এটা বিতরণ করতে পারতাম মিনিংফুলি, আমাদের উৎপাদন অনেক বাড়ত। কিন্তু নিজে মাঠে কাজ করেছি, জেলায় উপজেলায়, সরকার চেষ্টা করেছে, বাট ব্যর্থ হয়েছে। সরকার ব্যর্থ হয়েছে কারণ ওই যে বললাম, যারা ভিতরে অলরেডি আছে তারা দরজাটা খুলতে চাচ্ছে না। এটা অ্যাড্রেস করা দরকার এবং এখানে কাজ করার খুবই প্রয়োজন আছে। যেমন বিদ্যুৎ চমৎকার আমরা অর্জন করেছি, কিন্তু এটাকে সংহত করা, টেকসই করা সোজা বাংলায়, এটা কিন্তু হচ্ছে না। আমি গ্রাম থেকে মাত্র গত রাত্রে এসেছি, আবার ফিরে যাবো দুদিন পরে। গ্রামের মানুষ খুব খুশি বিদ্যুৎ পেয়ে। আবার বলে হ্যাঁ, আমরা তো দিনে কয়েক ঘন্টা আমাদেরকে কী যে বলে লোডশেডিং বা না হলে অন্য শব্দ ব্যবহার করা হয়। এই যে এইটার কারণ হয়তো আছে, কিছু ধার ব্যবস্থাপনার ব্যর্থতা আছে, ডুয়েল চলছে, কিছু পিডিবি কিছু আরইবি। এটা গ্রহণযোগ্য মোটেও নয়। এটা সরকারি সিদ্ধান্ত অনেক দিন আগের ছিল, আমি জানি যে পিডিবি কনজামশন এন্ডে যাবে না, শুধু জেনারেশনে যাবে। কিন্তু দুর্ভাগ্য এটা এস্টাবলিশ করা যায়নি। এই পলিসিটা যদি আমরা পুরোপুরি আরইবিতে চলে যেতাম, অথবা আরইবি পিডিবি বাদ দিয়ে সিম্পলি জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন দুটো কোম্পানি হয়ে যেত, কিন্তু হচ্ছে না। এখানে ডাসকো কী কী নামে অনেকগুলো তৈরি করা হয়। এটা সিস্টেমাটাইজ করা দরকার, রেশনালাইজ করা দরকার। এমনকি বিউরোক্রেসি ইটসেলফ, হোল বিউরোক্রেসি, যারা আমি ক্ষুদ্র অংশ ছিলাম জীবনের দীর্ঘ সময়, ভয়ঙ্কর রকমের ল্যাপস যাচ্ছে। ইচ্ছাকৃত আমি বলবো না। আজকাল বিউরোক্র্যাট ইজ এ পার্সন স্মার্টার দেন দ্য বিউরোক্র্যাট অফ মাই টাইম, মোর এডুকেটেড, মোর ওপেন। কিন্তু সিস্টেমটা এমনভাবে জড়িয়ে আছে, এটাকে আষ্টে পৃষ্ঠ কবওয়েব, শ্রেষ্ঠ বিউরোক্রেটে বেরিয়ে কাজ করতে পারে না। তোমার এখানে সংস্কারের প্রয়োজন আছে। সংস্কার তো বিউরোক্রেট করবে না, সংস্কার তো সরকারকে করতে হবে। অনেক বিধিবিধান আছে, মানদাতা এমন অপ্রয়োজনীয়, কোন মোটেও এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু একজন বিউরোক্রেটের হাতে এই দিয়েই তো সে কাজ করতে হয়। সুতরাং হি ক্যানট গিভ হিজ বেস্ট। এইখানে ভয়ঙ্কর আমার দ্রুত পরিবর্তন করা দরকার, এগুলো আমি মনে করি। আমি আমার নতুন বাজেটে আমি মনে করি যে আমাদের যে সামাজিক সুরক্ষা খাতে যে বিনিয়োগ, এই সরকারের এইটা অর্জন, এর আগে কেউ চিন্তাও করেনি। সাহসী কাজ, কিছু বেনিফিট আমি গ্রামে পাচ্ছি। আমি যখন আমি গ্রামে যাই, আমি দেখি খুবই দরিদ্র যারা প্রান্তিকের প্রান্তিক, তারা এই অবলম্বনটাকে ধরে বসে আছে। মন্দ দিক হলো কিছুটা আলসেমি চলে আসে, কাজ না করার প্রবণতা কিছুটা আছে, আমি লক্ষ্য করেছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বাড়াবার পক্ষে নন। তিনি 700 কে 900 বা 1000 করতে চান না, সঙ্গত কারণে। উনি বলি এমনি তো এটা দিয়েছি, এটাকে তখন
বেতন মনে করবে, ইট ইজ নট কারেক্ট। তবুও আমি মনে করি ইট হ্যাজ ডান এ ভেরি গুড ইম্প্যাক্ট করেছে গ্রামে, এবং প্রান্তিক ভয়ঙ্কর রকম দরিদ্র যারা ছিল তাদেরকে একটা সুযোগ রশি দিয়েছে ধরার জন্য। এইটা বাড়ানো দরকার, সব এখন আসে নাই, খুব সম্ভব 40-50% পর্যন্ত চলে এসছে। আপনি যেহেতু বারবার একেবারে তৃণমূলের গ্রামের সাথে আপনার সম্পর্ক, আপনি যেটি বলছেন সেখানে পানি এবং স্যানিটেশনের ব্যবহারে কি রকম পরিবর্তন দেখেছেন? এটা আমার খুব প্রিয় বিষয়। আমি পানিবিহীন পরিবেশে বড় হয়েছি ছোটোবেলা হাওড়ে, সেই জায়গায় এখন অনেক পরিবর্তন হয়েছে। বিশেষ করে হাওড় অঞ্চল নদীর পাড়ে স্যানিটেশনের খাবার পানি খুবই খারাপ অবস্থা ছিল, বিশাল পরিবর্তন হয়েছে। আমি আমার 2 উপজেলায় হাজার হাজার টিউবওয়েল আমরা করতে পেরেছি। এখন আমরা যাচ্ছি পাইপ ওয়াটার সাপ্লাই, আমার 2 উপজেলার 10টা প্রকল্প আমরা এই মুহূর্তে কাজ করছি, উপরে ট্যাঙ্ক বানিয়ে বাড়ি বাড়ি পাইপ দিয়ে। এটা গ্রামের জন্য একটা ভেরি নোভেল আইডিয়া, মানুষ চিন্তা করতে পারেনি। এইটা আমাদের জোরালোভাবে করা দরকার। আমি সেদিন শুনে অবাক হলাম যে আমি মনে করছিলাম যদি আমরা চমৎকার কাজ করছি। শ্রীলঙ্কা 20 বছর আগেই কিন্তু গ্রামাঞ্চলে সরবরাহ করছে পানি, পাইপ ওয়াটার সাপ্লাই। আমি সারপ্রাইজড আমরা করতে পারি। তো এখানে জোর দেবো, আমি আশা করি সরকারকে আরও বিনিয়োগ করবে পাইপ টু ওয়াটার সাপ্লাই, এবং পাইপ টু ওয়াটার সাপ্লাই না হওয়া পর্যন্ত এইটা। এবং ইদানিংকালে আমি লক্ষ্য করেছি মানুষ, গ্রামের মানুষ চায় স্যানিটেশনের ইয়ে, ওই যে আমরা বাথরুম বলে তার আজকাল গ্রামের নিরক্ষর মানুষ টয়লেট পর্যন্ত বলে শব্দটা, ওই যে আমরা কিছু বানিয়ে দিয়েছি ওয়াটার সিল্ড, বাট ট্রিমেন্ডাস ডিমান্ড। সরকার খুব বেশি একটা ব্যয় লাগে না, একটা 2-3টা ফ্যামিলির জন্য বা 2 ফ্যামিলির জন্য 50-60 হাজার টাকা বিনিয়োগ করলে চমৎকার টয়লেট বানানো যায়। বিদ্যুৎও গ্রামে আছে। এই দিকে সরকার আর বেশি বিনিয়োগ বাড়ায়। এবং প্রথম কথা বলে শেষ করব, বাজেটের ভিতরে অনেক অলি গলি আছে যেগুলোর থেকে পরিষ্কার করে টাকা সেভ করা সম্ভব, আজকেই করা সম্ভব, এবং সেই টাকাগুলোকে এনে এই সকল জীবন কল্যাণমূলক কাজে ব্যয় করা উচিত, সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী করতে চান, তবে তাকে তো অবশ্যই আমার তুলনায় অনেক বেশি সাবধানী এবং মিলিয়ে চলতে হয়, সেখানে কিছু অ্যাডজাস্ট করতে হয়। আমি মনে করি এখানে বৈপ্লবিক কাজের প্রয়োজন আছে। তার মানে এবং আপনি বলছেন যে সেই সুযোগটাও আছে, আকার না বাড়িয়েই ব্যবস্থাপনা উন্নত করে সেটি করা সম্ভব। আমি ডক্টর ফজলে রাব্বি সাদেকের কাছে একটু যাব, একেবারেই সুনির্দিষ্ট করে জানতে চাইবো যে কথাটি বলছে। এইবারই বোধহয় আমরা এই তীব্র তাপদাহের সময়টাতে অনেক বেশি আলোচনায় জলবায়ু এবং শুধু গ্রামের সমস্যা নয়, সারা বাংলাদেশের সমস্যা, এটি কিন্তু বারবার আলোচনায় এসেছে। সেই জায়গায় এই বাজেটকে ঘিরে বিশেষ করে প্রত্যাশাটার কেমন রয়েছে, এবং কোন কোন জায়গাগুলো আমাদের সম্পদ, আমাদের ঘাটতি বাজেটের কথা বলছে, এই বাস্তবতাকে মাথায় রেখে তারপরও ব্যয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত এবার? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করলেন যে তাপদাহ তো আসলে অনেক দিনের আমরা জলবায়ু পরিবর্তনের কারণ বলি গ্রিন হাউস গ্যাস এমিশন। এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে গত 200 বছর এখন আমরা ফল পাচ্ছি। বলা হচ্ছে যে আমাদের যে গড় তাপমাত্রা ছিল পৃথিবীর, তার থেকে 1.2 ডিগ্রি বেড়েছে। তো এইটা বিজ্ঞানীরা বলে থাকেন 1.5, বাট ম্যাক্সিমাম 2 ডিগ্রি পর্যন্ত আমরা হয়তো সহ্য করতে পারবো। এটাতে খুব ভালো থাকবো তা না, পৃথিবী টিকে থাকবে। তো সেই তাপদাহ তো এটা ফল পাচ্ছি, বাট এটা অনেক দিনের কাজে, যেহেতু অনেক দিনের, এটা হুট করে কিছু হবে তাও না। কিন্তু আমরা তো এটার অভিজ্ঞতার শিকার, এবং আমরা এটা ইগনোর করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমাদের কার্যকরণ কী হবে? এবং আমরা শহরে যারা কষ্ট পাচ্ছি, ঠিক আছে, আমাদের তো বিদ্যুৎও থাকে মোটামুটি শহরে। স্যার যেটা মাত্রই বললেন, গ্রাম দিকে আপনি গিয়েছেন কিনা? আমি গত 2 মাসে গ্রামে গিয়েছি, এবং প্রচণ্ড দাবদাহের সময় গিয়েছি। রাজশাহীর সেই নওগাঁর পোরশাতে গিয়েছি। মনে হয় যে এটা বাংলাদেশ না, এটা মরুভূমি একটা এলাকা, কোনো বৃষ্টি নাই, গাছ ধান তো নাই, সব আম খেতে রূপান্তর হয়েছে। ইউএনের সাথে মিটিং করলাম যে স্যার এখানে কিছু দরকার নাই, শুধু পানি ব্যবস্থা করা যায় কিনা। কারণ পানি আগে 50 ফুটে পাওয়া যেত, এখন 300-400তেও পাওয়া যায় না, এবং পানি স্তরই নাই। এখানে একটা বড় ব্যাপার হচ্ছে, আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলি, এটা খুব শর্ট টার্ম কোনো সমাধান নাই, এটা লং টার্ম অনেক কিছু, এবং বৈশ্বিক উদ্যোগের সাথে সম্পর্কিত। এটা গ্রিন হাউস ভোগ, মানুষের ভোগ। আপনি বলেছেন যে SDG 13 ইন্টারন্যাশনাল কোঅপারেশন, তার মানে ভোগ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ফসিল ফুয়েল বার্নিং, বনায়ন বাড়ানো, এগুলার সাথে সম্পর্কিত। এটা বৈশ্বিক উদ্যোগের সাথে আমরা কাজ করি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল লেভেলে, কপ লেভেলে আমরা কাজ করি, মাননীয় প্রধানমন্ত্রী সব জায়গায় এটা বলে থাকেন। বাট আমাদের লেভেলে কি দরকার? আমরা তো অভিঘাতের শিকার, আমরা প্রান্তিক জনগোষ্ঠী। স্যারের কথাই আবার আসি,
তারাই কিন্তু মূলত কোস্টাল এরিয়া বলেন, হাওর এরিয়া বলেন। স্যারের হাওর এরিয়ার কথা যদি বলি, গত 2-3 বছর যে বাঁধ ভেঙে পানি এসে কৃষকের ফসল নষ্ট হচ্ছে, আমি মাঝে মাঝে চিন্তা করি হু ইজ রেসপন্সিবল। তার যে ক্ষতিপূরণ বলেন, তাকে অ্যাড্রেস করা বলেন, কোনো অথরিটি নাই। গভর্নমেন্ট সেফটি নেট ফাইন 500 টাকা দেয় আর প্রতিবন্ধী 750 টাকা। স্যারের সাথে কিছুটা দ্বিমত না, স্যারের সাথে প্রসঙ্গক্রমে বলি, এটা নির্দিষ্ট সংখ্যক যারা বৃদ্ধ 65 বছরের উপরে অথবা যারা প্রতিবন্ধী তারা পায়। যারা কর্মক্ষম, তার লাইভলিহুড নষ্ট হয়েছে, ধানটা তার কি আমি কি দিচ্ছি? আমাদের ইন্স্যুরেন্স মেকানিজম নাই, গভর্নমেন্টের কোনো মেকানিজম। আমরা হয়তো সাময়িকভাবে শুকনা খাবার কিছু টিন দিচ্ছি বা সে একটা শেল্টারে যাচ্ছে কয়েকদিনের জন্য, বাট এইটা একটা জায়গা কিন্তু লং টার্ম আমরা যদি বলি আমরা 2041-এ তো আমরা উন্নত দেশ হতে চাই, ডেভেলপিং, এই জায়গাটা অ্যাড্রেস করা সেফটি নেট, এইটার সাথে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ইনস্টিটিউশনাল মেকানিজমে কি করা যায়, এটা কিন্তু আমাদের নাই একটা। আরেকটা স্যার যেটা বললেন যে আমাদের পলিটিক্যাল কমিটমেন্টের সাথে সাথে আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন, এই দুইটা তো লিঙ্ক হচ্ছে না। আমি ইকোনমিস্ট না, প্রবৃত্তি দরকার আছে, কিন্তু প্রবৃত্তি তো নট এনাফ। আমরা যদি এই প্রান্তিক জনগোষ্ঠী, সেটা পোর আল্ট্রা পোর প্রতিবন্ধী নিয়ে আমার তো ধারণায় অ্যারাউন্ড 30% হবে, এবং তাদের কিন্তু এরকম তারা সেমিনারে সবাই আসতে পারে না, তাদের কোনো অ্যাডভোকেসি গ্রুপ নাই, প্রেশার গ্রুপ নাই, তারা কষ্ট করলে কষ্টই করে। ইভেন গার্মেন্টস শ্রমিকরাও তো রাস্তা বন্ধ করে তাদের ওয়েজ দাবি করতে পারে। তারা মারা গিয়ে তারা চরম দুর্দশায় থাকলেও তাদের কিন্তু কোনো ফোরাম নাই বলার জন্যে। এটা তো গভর্নমেন্টই তো তাদের চিন্তা করবে। সেই ক্ষেত্রে আমার মনে করি এই যে ম্যাডাম যেটা বললেন যে স্বাস্থ্যের কথা, তো সেই ক্ষেত্রে প্রথমেই আমি বলি জলবায়ু দুর্যোগের প্রথম যেটা অসুবিধা সৃষ্টি হচ্ছে পানি। এক হচ্ছে আপনি কোস্টাল এলাকায় যান, যে ভিক্ষা করে খায় তাকেও পয়সা দিয়ে পানি কিনতে হয় এবং সে সহজে পানি পায় না। 2 নম্বর হচ্ছে স্যালাইনিটি ইন্ট্রোডাকশন যেভাবে হচ্ছে, আমাদের গ্রাউন্ড ওয়াটার যেভাবে কমে যাচ্ছে, সেটা একটা মানে বিরাট দুর্যোগের আমরা আশঙ্কা করছি, কাজে পানির লং টার্ম সলিউশন দরকার। আমি উত্তরাঞ্চল থেকে এখন প্রচুর পরিমাণে ধান পাই। আপনি যদি উত্তরাঞ্চলে যান, ইভেন বড় সিজন তো এটা চলছে, এখন কাটা হচ্ছে, আপনি কিন্তু কোনো কিছু বোঝাই যাবে না, এত সবুজ ক্ষেত। বাট আপনি যদি ডেটাতে যান যে গত লাস্ট 20-30 ইয়ার্সে প্রচুর আমরা গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করেছি, এবং সেই পরিমাণে 20%-এর বেশি কিন্তু রিচার্জ হয়নি। নদীগুলো শুকিয়ে গিয়েছে, ট্রান্সবাউন্ডারি ওয়াটার সময় মতো পাই না। যখন বৃষ্টি বর্ষাকাল তখন প্রচুর পানি আসে, ওই সময়ে এনাফ রিচার্জ হতে পারে না, সেটা নদী দিয়ে বঙ্গোপসাগরে চলে যায়। তো এখন যেটা বলা হচ্ছে যে নতুন করে উত্তরাঞ্চলে কোনো ডিপ টিউবওয়েল দেওয়া হবে না। যখন ডিপ টিউবওয়েল চলে আপনি শুনে আশ্চর্য হবেন, কোনো টিউবওয়েলে পানি ওঠে না, মানুষ খাওয়ার পানি তখন নিতে পারে না। তখন যখন ডিপ টিউবওয়েলে পানি, এটা কিন্তু অন্যতম একটা সমস্যা। জি, আবার সেটাও আমরা ইগনোর করতে পারি না, কারণ আমার ধান তো লাগবে। এই যে একটা ঢাকা সিটির কথা মনে করেন, নারায়ণগঞ্জ, গাজীপুর, এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্ট, প্রচুর মাটির পানি, গ্রাউন্ড ওয়াটার আমরা ব্যবহার করি। এখানে সায়েন্টিস্ট যেটা বলে, ওয়াটার সায়েন্টিস্ট আপনি তো জানবেন, যে নিয়ম মোতাবেক 80% সারফেস ওয়াটার, 20% গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করা দরকার। আমরা একদম কমপ্লিটলি অপোজিট ডিরেকশনে আছি। আমরা 80% গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করি। ফর দ্য টাইম বিং আমরা পানির যেটা বললেন, যে আমরা স্যার বললেন টিউবওয়েলের কথা, কিন্তু আমরা তো লং টার্মে এটা যেতে পারছি না। অলরেডি ওয়াটার সিকিউরিটি মানে আমি বলবো খুব একটা ডেঞ্জারাস কন্ডিশনে আছে। কাজে লং টার্ম প্ল্যানিংয়ে, বাজেট প্ল্যানিংয়ের মধ্যেও যদি এটা না থাকে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেন সারফেস ওয়াটারের কথা বলেন, গ্রাউন্ড ওয়াটার যাতে করে কম হয়, কিন্তু এই জায়গাটা সিরিয়াসলি অ্যাড্রেস করা উচিত। প্লাস আরেকটা জিনিস আমি বলি, যারা দুর্যোগে পতিত হয় তাদের কিছু সময়ের জন্য খয়রাতি সাহায্য দিলাম, এই ট্রেন্ড থেকে বের হয়ে এসে ইনস্টিটিউশনাল মেকানিজমে লং টার্ম তাদের জন্য কিছু করা যায় কিনা, ডাটাবেজ রাখা যায় কিনা, ডাটাবেজ ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে তাদের কাছে টাকা পৌঁছানো যায় কিনা। এই ক্ষেত্রে আমি মনে করি গভর্নেন্স, সুশাসন, আমাদের তো নেটওয়ার্কও রয়েছে, এগ্রিকালচারের নেটওয়ার্ক রয়েছে, হেলথের নেটওয়ার্ক রয়েছে, আমাদের উপজেলা প্রশাসন রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে, ডাটাবেজের মাধ্যমে, আমার ধারণা একটা লং টার্ম প্ল্যানিংয়ের মাধ্যমে সাস্টেনেবল কিছু করা উচিত যারা দুর্যোগ পতিত হয় এর জন্য। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর ফজলে রাব্বি সাদেক আহমদ। আমি জনাব
মোহাম্মদ জুবায়ের হাসানের কাছে আসবো। উনি ম্যাক্রো লেভেলের কথা বলছিলেন, বিশেষ করে একটা লং টার্ম সমাধান পানির জন্য, পানি এবং আমরা একেবারে যদি ম্যাক্রো থেকে যদি মাইক্রো লেভেলে যাই, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে আমরা জানি যে বরাদ্দটি আছে বাজেটের মধ্যে, তার কিন্তু কিছু মেকানিজম রয়েছে, সেই ব্যয়ও কিন্তু যথাযথভাবে হয় না। আপনি যেটি আগের অংশে বলছিলেন, কখনো কাটছাট করতে হলে সেখান থেকে কাটছাট করা হয়। তো সেই জায়গাকে ঘিরে, আসন্ন বাজেটকে ঘিরে আমরা যদি একেবারে কার্যকর সমাধান বা কার্যকর কিছু সুপারিশের কথা বলি, বিশেষ করে তৃণমূলে বা আমরা যদি উপজেলা লেভেলে বলি, কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে এবং সেগুলোর জন্য বরাদ্দ রাখা যেতে পারে, যাতে করে হয়তো রাতারাতি আমরা 80-20 উল্টে দিতে পারবো না, কিন্তু আস্তে আস্তে একটি টেকসই সমাধানের দিকে যেতে পারবো পানি এবং স্যানিটেশন নিয়ে? না, ধন্যবাদ। আমার মনে হয় প্রথমে আমাদের একটা বেসিক মানে ঐকমত্যে আসা উচিত যে এই যে বাজেট প্রণয়ন যে হচ্ছে বা বাজেট প্রণয়নের যেই প্রক্রিয়াটা, এটা আসলে কিভাবে হওয়া উচিত বা কি ধরনের। মানে একটা হলো যে বটম আপ অ্যাপ্রোচ, সবাইকে অংশগ্রহণ করে একটা বাজেট প্রণয়নের করা, এবং সেটা কিন্তু যেই কথা বললেন ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায়ে একটা প্র্যাকটিস আছে, কিন্তু এটা সামগ্রিকভাবে হচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে দেখেছি যে যখন ইউনিয়ন পরিষদের 13টা, মাননীয় সাংসদ তো জানেন যে 13টা স্ট্যান্ডিং কমিটি আছে, তাদেরকে বিভিন্ন থিমেটিক ইস্যুতে আলোচনা করে স্থানীয় ওয়ার্ড সমিতি থেকে তাদের কথাগুলো নিয়ে আসে তারপর উপজেলা পর্যায়ে তারা প্রকল্প দাখিল করে। এভাবে কিন্তু একটি বাজেট হয়, এবং একটা জেলা বাজেট যখন আমরা যদি পাই তাহলে ওই ধরনের ভাবে চিন্তা করা যায়। যেমন হাওরের বাজেট যেই পরিমাণ দরকার, হয়তো বা বরেন্দ্র ভূমির জন্য ওইরকম দরকার নেই, আবার হয়তো উপকূলীয় অঞ্চলে আরও বেশি দরকার। এই যে একটা মানে চাহিদা ভিত্তিক এবং ভৌগোলিক প্রয়োজনের উপর যে বাজেট হওয়া উচিত, এটা প্রণয়নকালে এগুলো ঠিক করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে বাজেটটা কি আসলে মানুষ কেন্দ্রিক বাজেট হবে নাকি না প্রকল্প কেন্দ্রিক হবে। যেটা স্যার বলছিলেন যে অনেক প্রকল্প এগুলো হচ্ছে, বরেন্দ্র প্রকল্প, তারপরে উপকূলীয় অঞ্চলে বিভিন্ন ধরনের প্রকল্পটাও মানুষের জন্য, কিন্তু হচ্ছে কি ওই যে যেটা প্রথমে আপনি উদাহরণ দিলেন যে মাথা পিছু বা মাথা দেখা যাচ্ছে কিনা। এখন মানুষ কেন্দ্রিক যদি কোনো বাজেট না হয়, তাহলে প্রকল্প কেন্দ্রিক হয়ে গেলে এই জায়গাটায় কিন্তু একটা সুশাসনের যে বিষয়গুলো থাকে এগুলো একটা দেখার বিষয় দাঁড়ায়। থার্ড যেটা যে বাজেট প্রণয়নের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যেটা মানে ব্যাংকার বললেন যে কি বলে আপনার ব্যাংকিং সেক্টর অথবা আমদানি নীতিমালা বা যেই ধরনের মনিটরিং, ফিসক্যাল মনিটরিংগুলো করা উচিত, এই সব জায়গাগুলো দেখা, সেগুলো দেখতে গেলে যে এই যে আমাদের স্থানীয় পর্যায়ের যে প্রয়োজনগুলো, সেগুলো কি কোনোভাবে বিচ্যুতি ঘটবে কিনা। মানে যে ঘাটতি বাজেটে, যা স্বাস্থ্যহানির ক্ষেত্রে যেই প্রয়োজন বাজেট বরাদ্দ, সেই জায়গা থেকে আমরা দূরে সরে যাব কিনা। হ্যাঁ, আমদানি নির্ভর করলাম, আমাদের অনেক প্রয়োজন, হ্যাঁ, কিন্তু ওই যে যেই স্বাস্থ্যহানি যাদের ঘটছে তাদের জন্য আমরা কি করলাম। পানির অভাব, এবং স্যার বললেন পানি নীতি যেটা হয়েছে 2013 সালে, ওই কথাটা সত্যি যে 80% আমাদের ভূপরস্থ পানি ব্যবহার করা উচিত, ভূগর্ভস্থ পানি 20% করা উচিত, কিন্তু যেই পরিমাণ আমরা পানি উত্তোলন করি এটা তো টেকসই না। তো সুতরাং এই সব কিছু মিলিয়ে বাজেট প্রণয়নের জায়গাগুলো একটু দেখা উচিত, ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা উচিত, মানুষকেন্দ্রিক বাজেট প্রণয়ন করা উচিত। প্রকল্প থাকবে, কিন্তু প্রকল্পের জায়গাটা যদি অংশগ্রহণের মাধ্যমে হয় তাহলে ভালো হয়, এবং একটা ইউনিয়ন, উপজেলা, জেলা বাজেটের যেই ধারণা একসময় আমরা পেয়েছিলাম, সেটা যদি থাকে তাহলে অনেকাংশে কিন্তু মানুষের মধ্যে যেই অংশগ্রহণ বা মানে আপনি বলছেন জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ার ভেতরেই আসলে আপনি যেটা বটম আপ অ্যাপ্রোচে বলছেন যে তৃণমূলের স্থানীয় সরকারকে যুক্ত করে আসলে ধাপে ধাপে হওয়া উচিত। বাজেট কিন্তু এভাবে হচ্ছে, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। গত 10-15 বছর এই সরকারের যখন শুরুর দিকে, তখন কিন্তু অনেক ধরনের আরও অসুবিধা ছিল, কিন্তু স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ কিন্তু এখন তৈরি হচ্ছে। কিন্তু এই যে বৈশ্বিক চ্যালেঞ্জ আসছে, জলবায়ু পরিবর্তন, তারপর কোভিডের আঘাত এবং যুদ্ধ, এগুলোর কারণে আমরা তখন এই যে যেই প্রণয়ন প্রক্রিয়া, যে আমাদের নিজস্ব যেই মেকানিজমটা, এইটা আমরা ভুলে যাচ্ছি। তা আমরা আমি গত মাসেও সেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা জেলাতে গিয়েছিলাম, সেখানে মানুষের সাথে আলোচনা, এরা কিন্তু বাজেট বোঝে না। আমার দরকার হলো আমি টিউবওয়েলে চাপ দিব, পানি পাবো, বা আমি কল ছাড়বো, পানি পাবো।
এখন বাজেট যে এটা একটা মানে সংখ্যাগত পরিকল্পনার একটা যে বাস্তবায়ন হলে ওরা পানি পাবে, এটা কিন্তু তারা ওখানে জানে না। তো সুতরাং এই জায়গাগুলোতে আমাদের আসলে এই কানেক্টিং দ্য ডিসকানেক্ট বিষয়টা রাখতে হবে, যে যারা একেবারে সম্পর্কিত না তাদেরকে কিভাবে আনা যায়, তাদের হচ্ছে কিন্তু আরো বেশি আমাদের করা উচিত। জি, আমি একেবারে আবার একটু ফিরে যেতে চাই ম্যাক্রো ইকোনমি নিয়ে, যে অংশটুকু বিশেষ করে ব্যাংকিং খাত নিয়ে জনাব মোহাম্মদ নুরুল আমিন বলছিলেন আগের অংশে, বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনি আগের অংশে করেছেন এবং একটু ইঙ্গিতও দিয়েছেন। আমরা তো সাম্প্রতিক সময়ে বিশেষ করে দেখতে পাই যে অনেকগুলো, বলবো একটু অবাক করার মতো অনেকগুলো সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে পেয়েছি, এবং তার ভেতর সর্বশেষ যদি ডলার বিনিময় মুদ্রার যে পদ্ধতি পরিবর্তন করে ক্রলিং প্যাক পদ্ধতিতে চলে গেলেন এবং 117 টাকা একটা সিলিং বেঁধে দিলেন, এই সব কিছু মিলে সামনের দিনে কি এই বাজেটে আমরা এর প্রভাবটা কীরকম, ইতিবাচক, নেতিবাচক, মিশ্র, আপনি কিভাবে দেখছেন? এবং সাথে একটু উল্লেখ করে দিই যে সরকারের যে বড়োয়িংয়ের কথাটি আপনি বলছিলেন বিশেষ করে ব্যাংকিং খাত থেকে, সেটি কি প্রভাব ফেলবে বিশেষ করে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে? ধন্যবাদ। আপনি ক্রলিং পেগ শব্দটা বলছেন, ঠিক আছে। আমাদের এখানে যে ধারাবাহিকতাটা বলি, 10 বছর আগে যে 85-86 টাকায় ডলারকে আমরা আটকেই রেখেছিলাম, বলবো আটকেই রাখা হয়েছে, তখন কিন্তু টাকা অ্যাপ্রিসিয়েটও করেছিল। আমরা যদি অ্যাপ্রিসিয়েট যখন করছিল তখন কমাতাম, তাহলে এটা কিন্তু 80-র নিচে চলে আসতো। একটা সময় কিন্তু অ্যাপ্রিসিয়েট করছিল কারেন্সি, তাহলে এখন আবার যখন ডিপ্রিসিয়েট করবে তখন কিন্তু এটা হয়তো 90, হয়তো 100 নিচে থাকতেও পারতো। এটা এখন তো আর বলা যাচ্ছে না। এটা আটকে রাখার পর এটা বোম শেলের মতো এক্সপ্লোড করলো, 100 টাকা ছাড়াই গেল এবং 110-এ গিয়ে একটা বন্দোবস্ত করা হলো। এই বন্দোবস্তটা হলো যে বাংলাদেশে তখন ABB এবং বাফেদা দুটো অর্গানাইজেশন আছে ব্যাংকগুলোর সিইওদের, তাদের উপর দায়িত্ব দিল। তো সেটা অনেকটা যে কাজ করেছে এটা বোঝা যায়নি, কারণ তার থেকেও আমরা আবার এখন শিফট করলাম। আমরা ব্যাংকিংয়ের ইন্টারেস্ট রেটের ব্যাপারেও আমরা কিন্তু 9-6 আটকে দেওয়া হয়েছিল, এক ধরনের আটকে দেওয়া হচ্ছিল। তারপরে সেটা থেকে বের হওয়ার প্রয়োজন মনে করে ইনফ্লেশন বলা বলি করতে করতে, যে ইনফ্লেশনের জন্য ইন্টারেস্ট রেট বাড়া দরকার, করতে গিয়ে আমরা এই ক্রলিং পেগের মতো একটা স্মার্ট রেট করলাম, এবং বেশি দিন হয় না, এটা গত জুলাইতে। সেটাও কিন্তু 9 মাসের মাথায় আমরা এখন ওপেন করে দিলাম। ইন্টারেস্ট রেটটাকে এখন বলা হচ্ছে যে এটা মার্কেট বেসড হবে, ফ্রি। কিন্তু একটা মরাল সুয়েশন করা হয়েছে যে 14-র উপরে যেন ওনারা না যান, আমানতকারীরা যেন আরেকটু বেশি পান, এটা নিয়ে হয়তো কোনো বেঁধে দেওয়া হয় নাই। কিন্তু লোনের ব্যাপারটা, এটা ক্রলিং পেড যখন ডলার 110 টাকা বা 10.5 টাকার মধ্যে ছিল, তখন বাজারে কিন্তু সেকেন্ডারি মার্কেট বলি, শ্যাডো মার্কেট বলি, কার্ভ মার্কেট বলি, হুন্ডি বলি, ওটা কিন্তু 17, 18, 19-এর মধ্যেই ছিল। এবং বাজারে মাল্টিপল রেট, আপনি একটা সময় ছিল স্যার যে ডলার রেট তো একটাই অফিসিয়াল রেট, আর একটা কার্ভ মার্কেট যেটা খুব পার্সেন্টেজে খুব কম ছিল, এত প্রমিনেন্ট ছিল না। ফলে ওইটা একটা রেট আছে খোঁজখবর নেই। আমি আমার কর্মজীবনও দেখেছি বাংলাদেশ ব্যাংক এই কার্ভ মার্কেটের খবর নেওয়ার জন্য বর্ডার এরিয়া অফিসার পাঠাইতো, এই দেখো তো ওখানে কি কোনো ট্রানজ্যাকশন বা কিছু এরকম হচ্ছে কিনা। এটা বললাম এই জন্য দ্যাট ওয়াজ ভেরি মাইক্রোস্কোপিক। এখন আপনি যদি ডলার রেট আমাকে জিজ্ঞাসা করেন, আমি উল্টা আপনাকে প্রশ্ন করব, আপনি কি আমদানির রেট চাচ্ছেন, না রপ্তানির রেট চাচ্ছেন, না রিমিটেন্সের রেট চাচ্ছেন? মাল্টিপল রেট তো এক মার্কেটে এইভাবে দিশাহারা হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরে দেখেন এটা আনার জন্য ব্যাংকগুলো, এক্সচেঞ্জ হাউসগুলোকে এত টাকার বেশি দিতে পারবে না, সেটা কেউ ভেদ করার পরে কেউ শাস্তি হলো, সেটা আবার সাবসাইড হলো। এখন ক্রলিং পেগে এসে আমরা 10 থেকে 117-তে চলে গেলাম, তাহলে তো আমি এক লাফেই কিন্তু 60 টাকা বাড়িয়ে দিলাম। এটা স্যার ভালো বুঝবেন, ERD বা প্ল্যানিং মিনিস্ট্রি। আমার তো সরকারের ডেট পেমেন্টও বেড়ে গেল, বরোয়িংয়ের পরিমাণটা বেড়ে গেল। আমাকে তো ডলার হইলে তো টাকা দিয়েই তো শোধ করতে হবে আমাকে। এমনি কাজের ঘাটতি, বাজেট ডেভেলপিং কান্ট্রিতে বাজেট ঘাটতি করতে হয়, এটা স্বীকৃত পদ্ধতি ওয়ার্ল্ড ওভার, এটা কোনো ভুল জিনিস না। নাহলে আপনি তাড়া থাকবে না তো, উন্নতি করার গ্রোথের তাড়া থাকবে না,
ফলে এটা ডিফিসিট ইটস ওকে। আমরা তো অনেক, সিঙ্গাপুর না, সিঙ্গাপুরের বাজেট সারপ্লাস আর $12 বিলিয়ন। আমি গত কিছুদিন আগে আমাদের বাজেট সারপ্লাস $12 বিলিয়ন, ওদের তো আর ডিফিসিটের দিকে যাওয়া লাগে না। তো যেটা বলার জন্য সেটা হচ্ছে যে এতে করে যেটা হচ্ছে ইমিডিয়েটলি আমাদের ইম্পোর্ট কস্ট বেড়ে গেল, আমাদের এই এক্সপোর্টাররা বা রিমিটাররা একটু চেয়ার করতে পারেন না, খুশি হতে পারেন। কিন্তু আমি যদি দেখি যে আগামী মানে এই মে মাসেও $2 বিলিয়ন $2.5 বিলিয়ন যদি রিমিটেন্স এসে থাকে, তাহলে আমি বুঝবো যে ক্রলিং প্যাক আমার কাজ করতেছে। যদি না আসে তাহলে আমার এটার ইম্প্যাক্ট, আমরা 2 বছর ধরে ইনফ্লেশন 9-এর নিচে নামাইতে পারলাম না, চেষ্টা তো করাই হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে ইন্টারেস্ট রেট বা ডলারের রেট বা অন্য কিছু কমায় বাড়ায় কিন্তু এই ইনফ্লেশনটা কমানো যাচ্ছে না। কস্ট পুশ ইনফ্লেশনে আমাদের ইম্পোর্টের উপরেই বেশি নির্ভর করতে হচ্ছে। আরেকটা আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের কেন বরোয়িং বেশি দরকার। একটা শ্যাডো ইকোনমি, আমাদের একটা ইনফর্মাল ইকোনমি আছে, তা আমরা সবাই জানি, এবং সেটার পার্সেন্টেজ কি 30% না 35% না 45%, দ্যাট হ্যাজ টু বি অ্যাসেসড। আমরা ধারণা করছিলাম যে ইলেকশনের সময় ক্যাশ টাকার কিছু লেনদেন হয়, এটা তো ওপেন বিষয়, তখন ক্যাশ টাকার ডিমান্ড বেশি থাকে। আমাদের ব্যাংকিং সেক্টরে 16 লাখ কোটি টাকার উপরে হচ্ছে ডিপোজিট, 15 লাখ কোটি টাকার কাছাকাছি হচ্ছে প্রাইভেট মানে লোন। আমাদের ক্যাশ, প্রিন্টেড ক্যাশ আছে প্রায় 4.25 লাখ কোটি টাকা, এর মধ্যে 2,60,000 কোটি টাকাই বাইরে মানুষের হাতে। আমরা ম্যাট্রেস মানি বলি এটাকে ইকোনমিক্সের ভাষায়, মানে এখানে সেখানে গুজে রাখা হচ্ছে। তারপরে আপনি চিন্তা করতে পারেন যে কি পরিমাণ আমরা ইনফর্মাল ইকোনমিতে আছি, কি পরিমাণ ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে। আমাদের ইনক্লুশন কোথায়? ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হলে তো কত পার্সেন্ট লোকের অ্যাকাউন্ট আছে, কত পার্সেন্ট থাকার পরেও চেকের মাধ্যমে ট্রানজ্যাকশন করে। এগুলো হইলে ব্যাংকে টাকা আসা বা বাংলাদেশ ব্যাংকে এটার একটা রিজার্ভ মানিতে জমা হওয়া বা এই টাইপের জিনিস হলে হয়তো এই বিষয়গুলো, মানে যে সরকারকে এত দ্রুত বেশি করে বরোয়িং, আমরা জীবনেও তো কেউ শুনছে কিনা কোনো দেশে 12% ট্রেজারি বিল আছে। এটা তো এখন তো 12%-এর উপরে। 2 বছর 5 বছরের ট্রেজারি বন্ড, এটা হচ্ছে প্রায় 12 টাকা 40 পয়সা। গত মঙ্গলবারে আমি দেখলাম 12 টাকা 40 মানে পার্সেন্ট। তাহলে ব্যাংকের আমানত থেকে মানুষ এদিকে চলে আসছে, ক্যাপিটাল মার্কেট থেকে বেচে কিনে এদিকে চলে আসতেছে। এই যে ডিস্টরশন, এই যে ডিস্ট্রিবিউশনের যে এই ম্যাল ফাংশনিং, আমার মনে এইগুলোও ইম্পর্টেন্ট। আপনি ক্রলিং পেগ যেহেতু বললেন, ক্রলিং পেগ বিশ্বের অনেক আমাদের টাইপের দেশ কিন্তু করেছে, কিন্তু খুব বেনিফিট পাইছে বলে মানে আপনি ট্র্যাক রেকর্ড নাই, সেটা নিয়ে একটু নাই। এটা ব্রাজিল করছে, আর্জেন্টিনা করছে, আরও এরকম কিছু দেশ করেছে, কিন্তু হয়নি। তো ফলে যেটা হচ্ছে, আমরা IMF আমাদেরকে পরামর্শ দিবে, চাপ দিবে, কিন্তু সেটা আমাদের লোকাল কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। সব কথা সমানভাবে শুনলে আমরা এখন এই যে ইমব্যালেন্সটা হচ্ছে, আপনি এখন চিন্তা করে দেখেন বাজারে ইন্টারেস্ট, ক্রেডিটের ইন্টারেস্ট রেট ফ্রি, তার মানে কাউর থেকে আপনি ইচ্ছা করলে বেশি নিতে পারবেন। 14 নিতে বলেছেন, কিন্তু SMEদেরকে এমনি 2% বেশি নেওয়ার জন্য ব্যাঙ্কগুলোকে বলা হয় সুপারভিশন ফি। তাহলে ওই জায়গায় এটা তো কস্টলি হবে। ক্রেডিট ডিম্যান্ড গত 2 বছর 10%-এর উপরে উঠে নাই, তাহলে প্রাইভেট ক্রেডিট ডিম্যান্ড আমাদের কম। গভর্নমেন্ট বরোয়িংয়ের কারণে আমাদের এটা একটু স্কুইজ হচ্ছে। ব্যাঙ্কগুলো এখন ট্রেজারি বিল বন্ড কিনছে, তারা ফাইন্যান্সিং করতে যাচ্ছে না, সেই 12% বিনিয়োগ করতেছে। এই ধরনের জিনিসগুলোই কিন্তু একটু অ্যাড্রেস করা দরকার ইকোনমিকে, ম্যাক্রো ইকোনমি বলে। আমরা শেষবার আরেকবার ফেরার চেষ্টা করবো ডক্টর রুমানা হক। যে চিত্রটা একেবারে ম্যাক্রো ইকোনমি দিয়েছেন, আমরা যদি সেই জায়গাকে, সেই বাস্তবতাকে মাথায় রাখি, আবার তৃণমূলের যে ন্যায্যতার কথা এখানে উঠে এসেছে, বিতরণের কথা উঠে এসেছে, ইনক্লুশনের কথা উঠে এসেছে, আপনার আলোচনা থেকে যে স্বাস্থ্য ঝুঁকির কথাটাকে তেমন গুরুত্ব পাচ্ছে না যতটা গুরুত্ব পাচ্ছে এই রপ্তানি নির্ভর খাত বা অন্যান্য, এগুলোর ভেতরে সমন্বয় করার জন্য কি করা যেতে পারে, বা বাজেট কি করতে পারে যাতে করে ধীরে ধীরে একটা সবার সমান ন্যায্য গুরুত্ব যেন পাই?
ধন্যবাদ। আমি প্রথমে স্বাস্থ্য ব্যবস্থাপনার কথা বলে তারপর আপনার প্রশ্নে হয়তো আসবো। আমরা যদি একটু দেখি যে আমাদের এসডিজির 2030-এর মধ্যে আমাদের এটা অ্যাচিভ করার কথা, কিন্তু আর মাত্র 6 বছর বাকি আছে। এবং আমাদের ইউনিভার্সাল হেলথ কভারেজের কথা আমরা বলছি, সার্বজনীন স্বাস্থ্য সেবার কথা, সেটাও কিন্তু আমাদের এখন আমরা লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে আছি অন্যান্য দেশের সাথে যদি আমরা তুলনা করি। এবং আমরা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আমাদের হিসাবটা, সেখানে তারা বলে যে জনপ্রতি প্রতি বছর $88 করে খরচ করা উচিত স্বাস্থ্য খাতে, কিন্তু আমরা জনপ্রতি স্বাস্থ্য খাতে বাংলাদেশে হয়তো $45 থেকে $46 খরচ করছি। তার মানে কি, এবং সেখানে একটা হচ্ছে যে এই যে $45-46 বলছি, এটার একটা বড় অংশ ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা অনুযায়ী প্রায় 74% মানুষ তার ব্যক্তিগত খরচ থেকে এটা নির্বাহ করছে। তো এখন 74% যদি মানুষের আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার হয়, তাহলে সেটা তার উপরে কিন্তু একটা বিরাট চাপ তৈরি করে এবং দেখা যায় যে যারা দরিদ্র মানুষ আরও হত দরিদ্র হয়ে যাচ্ছে স্বাস্থ্য ব্যয় নির্বাহ করার জন্য। তো এই ক্ষেত্রে সরকার যদি যথাযথভাবে বাজেট না দেয় স্বাস্থ্য খাতে এবং অগ্রাধিকার ভিত্তিতে, তাহলে কিন্তু এই মানুষের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা যার উপর যে চাপটা পড়ছে এটা বেড়েই যাবে। তো সেক্ষেত্রে আমি আশা করি যে না, আমাদের এই স্বাস্থ্য খাতে আসলে বিনিয়োগ বেশি হবে। তো এক্ষেত্রে আপনি যে সমন্বয়ের কথাটা বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের ক্লাইমেট চেঞ্জের বিষয়টা যেটা বারবার সবাই আলোচনা করছেন, আপনি দেখেন যে এই ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের লবণাক্ততার কথা আসছে। তো এখানে এই লবণাক্ততা কিন্তু আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে বাড়ছে এবং এখানে একটা গর্ভবতী মা, সে যখন ওই লবণাক্ত পানি খাচ্ছে তার কিন্তু তখন উচ্চ রক্তচাপ সহ অন্যান্য শারীরিক সমস্যা হচ্ছে। তো সেটা আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে তারপরে আমরা দাবদাহর কথা বলেছি, তাপ প্রবাহের কথা, যে হিট হেলথ, এটা যে এখন এটা কিন্তু শুধু শারীরিক সমস্যা না, মানসিক সমস্যাও তৈরি করছে এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে। তা আমরা ওয়ান হেলথ অ্যাপ্রোচের কথা বলি, যে আমাদের হেলথ বলছি, হিউম্যান হেলথ, অ্যানিম্যাল হেলথ, এনভায়রনমেন্ট, এই সবগুলো বিবেচনা করেই কিন্তু আমাদেরকে বাজেট প্রণয়ন করতে হবে, যেন আমরা ওয়ান হেলথ অ্যাপ্রোচটাকে মাথায় রাখি। তাহলে এই বিভিন্ন মন্ত্রণালয়ের যে সমন্বয়টা, এই জায়গাটা আমরা বারবার বলছি, দীর্ঘদিন ধরে বলছি, কিন্তু এই সমন্বয়হীনতা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা যদি আসলে এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যেতে চাই, তাদের চাহিদা অনুযায়ী আমরা বাজেট করতে চাই, তাহলে তাদের জনগণকে যেমন বাজেটের সাথে সম্পৃক্ত করতে হবে, সেই সাথে এই যে আমাদের আন্তঃমন্ত্রণালয়ের যেই সমন্বয়টা, এই জায়গাটাতে আমাদের আরও জোর দিতে হবে। কয়েকটা কথা আরেকটু বলবো, যেমন আমাদের সাধারণত আমরা যেটা দেখি যে আমাদের শহর অঞ্চলের চেয়ে, আমরা বলছি আগের আলোচনা তো আসছে, আমরা গ্রামীণ যেই জনগণ তাদের দিকে আমাদেরকে বেশি খেয়াল করতে হবে এবং তাদেরকে যেন আমরা সেফটি নেট আওতায় আনতে পারি, বিভিন্ন সেগুলো আলোচনা আসছে। কিন্তু স্বাস্থ্যের কথা যখন আমরা দেখি, এখানে কিন্তু একটু ভিন্ন চিত্র দেখবো। আমরা দেখবো যে আমাদের যে গ্রাম অঞ্চলে, সেখানে কিন্তু আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট হাসপাতাল, একটা অবকাঠামো আছে এবং কিছু স্বাস্থ্যসেবা কিন্তু আমরা সেখানে সরকার থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। সেটার মান এবং আরও সেটার পরিধি বাড়ানোর ব্যাপারে আমরা আলোচনা করতে পারি, অবশ্যই সেখানে অনেক সুযোগ আছে। কিন্তু আমরা যদি নগর স্বাস্থ্যের কথা দেখি, এটা কিন্তু আবার লোকাল গভর্নমেন্টের আন্ডারে, এবং লোকাল গভর্নমেন্টের যে অনেক প্রায়োরিটির ভিতরে এখানে কিন্তু স্বাস্থ্যটা সবসময় দেখা যায় তাদের অগ্রাধিকারে আসে না। কিন্তু আপনি দেখেন যখন আপনারা এই ডেঙ্গুর সমস্যা হচ্ছে, ডেঙ্গু এই মশা নিধনের বিষয়টা লোকাল গভর্নমেন্টের, কিন্তু যখন ডেঙ্গু আক্রান্ত হয় সেটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর চাপটা তৈরি হয়। তো এই কারণে এই সমন্বয়টা খুব গুরুত্বপূর্ণ, যে নগর স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং লোকাল গভর্নমেন্ট সমন্বিতভাবে যদি কাজ করতে পারে, তাহলে আমার মনে হয় জনগণের চাহিদা অনুযায়ী বাজেটগুলো করা যাবে। আরেকটা হচ্ছে, আমরা বিভিন্ন সময় দেখছি যে আমাদের ধনী দরিদ্র এদের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা এক্সেসটা, এইটা যখন স্বাস্থ্য এবং শিক্ষাতেও আমরা যখন দেখি, আপনি দেখেন যে আমার উপজেলায় বা জেলা পর্যায়ে যদি আমরা ধরি, একটা জেলা স্কুল, একটা জেলা হাসপাতাল, এবং একটা জেলা হাসপাতালে সব 64টা জেলায় একই পরিমাণ আমার ইনপেশেন্টের জন্য বেড আছে, বা ওই জেলা স্কুলগুলোতে একই পরিমাণ সিট আছে, কিন্তু আমার প্রতিটা জেলায় তো জনগণ সমান না, এবং এই যেই বাচ্চাগুলো স্কুলে যাবে সেই সংখ্যাও সমান না, আমার হাসপাতালে যে যাবে সেই সংখ্যাও সমান না। তাহলে আমাদের জেলা উপজেলা ভিত্তিক এই তথ্যগুলো কি আছে, যে আসলে এই জেলায় আমার আগামীতে কতটা বাচ্চা স্কুলে যাবে, তার মধ্যে ছেলে কী সংখ্যা হবে, মেয়ে কীরকম সংখ্যা হবে, অ্যাকুরেট করা যাবে না, কিন্তু একটা ফোরকাস্ট করা, একটা মডেলিং করা, একটা চিন্তা তো আমাদের থাকবে। স্বাস্থ্যতেও তাই, যে আমার এই এলাকায় আসলে ভবিষ্যতে কী ধরনের মানুষ সেবা নিতে আসবে, সেইটা আমি যখন জানবো, সেই তথ্য উপাত্ত যখন আমার থাকবে, তখনই আমি এভিডেন্স ইনফর্ম বাজেট তৈরি করতে পারবো। নাহলে এখন আমাদের যেটা হচ্ছে, আগের বছর যা আছে তার সাথে আমরা 5% বেশি করে আমরা বাজেটটা তৈরি করছি। তো এই ক্ষেত্রে আমাদের এই যে নিড বেসড বাজেটটা আমরা বলছি, কিন্তু সেই নিড অনুযায়ী কিন্তু আমরা বাজেটটা তৈরি করতে পারছি না। আমরা ওই সব এলাকায় বা একই একটা ধরনের একটা নর্ম বেসড একটা বাজেট আমরা দিয়ে দিচ্ছি। তো এই জন্য মানুষের
যেখানে চাহিদা আছে, যেমন ধরুন উত্তরবঙ্গে সেখানে গলগণ্ড রোগ হয়, হ্যাঁ, কিন্তু সেখানে কিন্তু গলগণ্ডের জন্য সেপারেট কোনো বাজেট নাই, কারণ ওই যে আমরা একই নিয়মের ভিত্তিতে বাজেট দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা যখন সমতার কথা বলি, ইকুইটির কথা বলি, এগুলো কাগজে কলমে আছে আমাদের, কিন্তু যখন বাস্তবায়ন করার কথা প্রসঙ্গ আসছে তখনই আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। আরেকটা হচ্ছে যে আমাদের নগর স্বাস্থ্যে আবার একটু আমি ফিরে আসি। নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা আপনি দেখবেন যে আমাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা যেটা আছে সেটাখানে আমাদের মাতৃ স্বাস্থ্য সেবার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা অবশ্যই দেওয়া উচিত। কিন্তু আপনি দেখেন যে নগরে যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ব্যবস্থাগুলো আছে সেখানে কিন্তু পুরুষরা যাচ্ছে না, কারণ সেবাগুলো শুধু গর্ভকালীন সময় এবং মাতৃর যে মায়ের যে প্রয়োজনীয়তা সেই অনুযায়ী সেবাটা দেওয়া হচ্ছে। আবারও আমি বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পুরুষদেরটাও তো দেখতে হবে যে এই প্রাথমিক স্বাস্থ্যসেবা তারা কোথায় যে নিবে। এবং এখানে আমাদের সময়ের সাথে সাথে অসংক্রামক রোগগুলো বাড়ছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, এই সেবাগুলো কিন্তু দেওয়া হচ্ছে না, সেখানে আমাদের কিন্তু বিনিয়োগ বাড়ানোর সুযোগ আছে। আরেকটু আমি যোগ করতে চাই, সেটা হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা এমন হয় যে অসুখ হবে আমি যে চিকিৎসাটা নিব, কিন্তু বিষয়টা তা না, আমাদের তো প্রিভেন্টিভ, প্রমোটিভ এই কেয়ারে আমাদের আসলে জোর দিতে হবে। যেমন আমরা বলছি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক কাজ করছে না, কিন্তু যখন আমরা একটা মেগা প্রজেক্ট করছি, আবারও সম্মানের সাথে আমি বলতে চাচ্ছি এগুলো খুব দরকার আছে, যে আমার পদ্মা ব্রিজের দরকার আছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে না যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটা চোখে দেখা যায় না, বা স্বাস্থ্যে বিনিয়োগটা কিন্তু ইমিডিয়েট আপনি সেটার ফলাফলটা দেখতে পারেন না, যেই কারণে যখন আমরা এই বাজেট করি তখন দেখা যায় যে মেগা প্রকল্পগুলো এগুলো অগ্রাধিকার পায়, কিন্তু স্বাস্থ্য শিক্ষা যেগুলো এটার ফলাফল যেহেতু দীর্ঘমেয়াদে আমরা দেখতে পাই, হঠাৎ করে চোখে দেখা যায় না, এখানে আমাদের অগ্রাধিকারটা আসলে কমে আসে। আমি মনে করি যে এবারের বাজেটে আমরা আশা করি যে নগর স্বাস্থ্যকে আসলে প্রাথমিক স্বাস্থ্য বিশেষ করে এখানে জোর দেওয়া হবে, এবং প্রিভেন্টিভ এবং প্রমোটিভ কেয়ার, যে না আমি অসুখ হলে যাব তা না, আমি কিভাবে অসুখ হবে না সেটাতে আমি কাজ করব। এবং সুতরাং আমাদের যেমন ভ্যাকসিনেশন প্রোগ্রাম, যেটা আমাদের টিকাদান কর্মসূচি যেমন খুবই সফল, এই ধরনের যে আমাদের জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে তাদের সচেতনতা বাড়ানো, এই জায়গাটা আমাদেরকে আসলে অনেক কাজ করতে হবে। সেই মডেলগুলো আমাদের আসলে অন্যান্য জায়গায় অনুসরণ আমরা করতে পারি। ডক্টর মাহফুজ কবিরের জন্য কঠিন প্রশ্ন, মানে এই পুরো আলোচনার জায়গা থেকে আমরা যখন বাজেটের কথা বলি, দিন শেষে সেটা একটা আসলে প্রত্যাশার ঝুলিতে পরিণত হয়, এবং সেখানে অনেক কিছু প্রত্যাশা থাকে, অধিকাংশই হচ্ছে বরাদ্দ বাড়ানো হোক, এখানে আরও নজর দেয়া হোক, আরও গুরুত্ব দেওয়া হোক। তার বিপরীতে হচ্ছে এই অর্থের যোগান কোত্থেকে আসবে, ঘাটতি থাকবে, কিন্তু একটা পর্যন্ত তো আপনাকে নিশ্চিত করতে হবে রাজস্ব, অনুদান এবং বিদেশি সরাসরি বিনিয়োগ সহ সব জায়গায়। সেই জায়গার চ্যালেঞ্জ যেখানে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেটা আসলে কিভাবে মোকাবেলা করবে? ধন্যবাদ। আপনি প্রত্যাশার কথা যেটা বলেছেন, আসলে জনগণের একটা প্রত্যাশা রয়েছে, উন্নয়ন সহযোগিতার একটা প্রত্যাশা রয়েছে, এবং একই সঙ্গে সরকারেরও একটা প্রত্যাশা রয়েছে। এবং সরকারের প্রত্যাশার জায়গায় কিন্তু আসলে রাজস্ব আদায়, এবং সরকার সবসময় বিশ্বাস করবে, আমি মনে করি যে অন্ধভাবে বিশ্বাস করে যে দেশের জনগণ হচ্ছে সুনাগরিক এবং তারা তাদের করটা পরিশোধ করবেন, বিশেষ করে যে ব্যক্তিগত যে আয়কর বা কর্পোরেট আয়কর, এবং এর পাশাপাশি যে এই আমাদের রাজস্বের অন্য যে দিকটা সেটা হলো যে পরোক্ষ কর, তো সেটাও পাবো। তো এইভাবে করে একটা সুন্দর একটা রাজস্ব আদায় হবে এবং বছর শেষে আমাদের ঘাটতিটা অনেক কম থাকবে। এই সরকারের আশা করাটা কিন্তু দোষের কিছু নয়, এবং এটা স্বাভাবিক যে আশা করবে। তো জনগণেরও আশা হচ্ছে যে অর্থটা আমি করের আকারে দিচ্ছি, তো সেটা যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়, এবং একটা সুন্দর অবকাঠামো যেন আমরা পাই, সরকারি অফিসে গিয়ে যেন একটা ভালো সেবা পাই, শিক্ষা স্বাস্থ্য যেন ভালো থাকে। তো এই যে সমন্বয়, এবং একই সঙ্গে যারা আমাদের উন্নয়ন সহযোগী তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করেন ঋণ দিয়ে, তো তারাও প্রত্যাশা করেন যে বাংলাদেশ যতটুকু ভালো করেছে, এখন তো বাংলাদেশ উন্নয়ন রোল মডেল, গত 15 বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তো সবাই আসলে স্বীকার করছে যে এমন একটা তলাবিহীন ঝুড়ি ছিল এক সময় সেই 70-এর দশকে, তো সেটা কি অবস্থায় ফিরে এলো। এবং বাংলাদেশকে এমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, সারা পৃথিবীর এখন কিন্তু 34তম অর্থনীতি, এবং প্রচণ্ড গতিতে এগিয়ে যাচ্ছে। এবং কোভিড-19 এবং এরপরে এখন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে মধ্যপ্রাচ্যের যে একটা অশান্তি, এর মধ্যেও কিন্তু ভালো একটা প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। তো এই অবস্থায় বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে। তো সেই প্রত্যাশা থেকে আসলে এই যারা আমাদের উন্নয়ন সহযোগী তারাও নানা রকমের আশা করেন, তো সেই কারণে তারা সহায়তা করেন। এই প্রত্যাশার জায়গাগুলোতে ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। এবং একই সঙ্গে আমি মনে করি যে এই যে বিদায়ী অর্থ বছর, সেই সময়টাতে আমার একটা এস্টিমেট হচ্ছে যে 50,000 কোটি টাকার মতো একটা রাজস্ব ঘাটতি থাকবে, এবং এটা স্বাভাবিক। তার কারণ যে অবস্থা এখন ব্যবসা বাণিজ্যের, তার কারণ ব্যবসা বাণিজ্যের খরচ অনেক বেড়ে গেছে, বিশেষ করে আমাদের এখন সংকোচনমূলক মুদ্রানীতির কারণে দেখা যাচ্ছে ঋণের খরচটা বেশি, এবং অন্যান্যভাবে যে এখন তো আসলে ঋণ সে অর্থ পাওয়া যাচ্ছে না। স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ তারা তো সেভাবে ঋণও পাচ্ছেন না, এবং বিশেষ করে যে তারল্য সংকট রয়েছে ব্যাংকগুলোতে, তো সেটা একটা বাস্তবতা। তো এই অবস্থায় আমি মনে করি যে আসলে
প্রত্যাশার দিক থেকে যেরকম একটা বাস্তবতা রয়েছে, একই সঙ্গে দায়িত্বের জায়গাতেও আমাদের এখন একটু সিনসিয়ার হতে হবে। আমি মনে করি যে এই সংকটের সময় সবাই বলেন, ব্যবসায়ীরা সারাক্ষণ বলছেন যে আমরা কীভাবে কর দিব, এত করের বোঝা, কিন্তু একই সঙ্গে এটাও তো সত্য যে এই সংকটের সময়ই তো তাদের একটা বড় দায়িত্ব, যে তারা যেহেতু অন্য সময় প্রচুর মুনাফা করেন, তো এই সময় তারা কিছুটা যেন এই কর দেন, কর দিয়ে আসলে অন্তত যাতে আমরা বিদেশিদের কাছে হাত না পাতি, আমরা যেন ব্যাংকের কাছে না যাই। বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে কিন্তু সে যে অর্থ বছরে ঋণ নিচ্ছে সেই অর্থ বছরই সেটাকে পরিশোধ করতে হয়। তো এখন আমরা বন্ড ছাড়ছি এবং IMF-এর শর্তের কারণে দেখা যাচ্ছে আমরা সঞ্চয়পত্রগুলো বিক্রি করতে পারছি না। তো এইরকম নানা রকমের চাপ রয়েছে আমাদের, কিন্তু আমি মনে করি যে আসলে আগামী অর্থ বছরে এই যে প্রত্যাশা এবং বাস্তবতার যে একটা সমন্বয়, সেটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং এই জায়গাতে আমি মনে করি যে আগামী অর্থ বছরে কিন্তু একটা উচ্চাভিলাষী রাজস্ব রক্ষমাত্রা সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা রয়েছে। এবং NBR-এর এখনকার যে স্ট্রাকচার, সেই অনুযায়ী আমি মনে করি যে তাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। তার কারণ যে জনবল রয়েছে তাদের মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে কি যে তাদের বেশিরভাগই কিন্তু আসলে ট্যাক্স কালেক্টর, তারা কিন্তু ট্যাক্স প্ল্যানার নয় বা রেভিনিউ প্ল্যানার নন। তো এই কারণেই কিন্তু তারা কিন্তু একটা ভিশনারি যে প্ল্যান সেটা করতে পারে না। এখন তো অর্থ মন্ত্রণালয় থেকে চাপিয়ে দেওয়া হয়, অনেক সময় দেখা যায় যে টপ ডাউনে বলা হচ্ছে যে না এতটুকু রেভিনিউ কালেক্ট করতে হবে, কিন্তু এটা উল্টো হওয়া উচিত ছিল যে NBR-এরই বলা উচিত ছিল যে আগামী কয়েক অর্থ বছরে আমরা এই পরিমাণে রাজস্ব আদায় করব। তো সেটা হচ্ছে না দুঃখজনকভাবে। এই কারণেই দেখা যাচ্ছে কি যে আলটিমেটলি এই সরকারকে হাত পাততে হচ্ছে বিদেশিদের কাছে বা জনগণের কাছ থেকে আসলে বা ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নিতে হচ্ছে। তা আমি মনে করি যে আগামী অর্থ বছরে একটু কষ্টকর সময় যাবে আমাদের, তার কারণ যেহেতু IMF-এর দিক থেকে একটা চাপ রয়েছে এবং একই সঙ্গে যে বিভিন্ন রকম পরামর্শ রয়েছে, আমাদের অর্থনীতির বাস্তবতাও রয়েছে। তার কারণ এই যে বেসরকারি বিনিয়োগ কিন্তু সেভাবে আসছে না। এবং একই সঙ্গে আমাদের যদি, আমিও মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত, যে IMF-এর হয়তো পরামর্শ রয়েছে যে একটু ছোট করে বাজেট করা হোক, কিন্তু এখনও কিন্তু জায়গা রয়েছে। তার কারণ যখন সংকট থাকে তখনই কিন্তু সরকারের দায়িত্বটা বেশি হয়, তখন ধার করে হোক বা যে কোনোভাবেই হোক অর্থ সংস্থান করে আসলে একটু বড় বাজেট করলেই তখন ভালো হয়। তার কারণ তখন কিন্তু প্রয়োজনটা বেশি থাকে, যে যখন বেসরকারি বিনিয়োগ কম তখন সরকারি বিনিয়োগ বেশি হবে। এটা তো কেনশিয়ান ইকোনমিক্স, যে ওই সংকটের সময় সরকারটা জনগণের পাশে, দেশের পাশে দাঁড়াবে। তো এইভাবে করে আমি মনে করি যে আরও 20-30 হাজার কোটি টাকার বাজেট যদি বেশি হতো, এমনিতেই বাস্তবায়ন কম হয়, তার মধ্যে যদি বাজেটটা ছোট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার কম বাস্তবায়ন হলে তখন কিন্তু আর যে অর্থনীতিকে স্বাভাবিক গতিধারায় নিয়ে আসা যাবে না। তো এইভাবে আমি মনে করি যে আসলে এই প্রত্যাশার জায়গাতেও আমাদের একটু সীমিত থাকতে হবে আগামী অর্থ বছরে, কিন্তু নিজেদের দায়িত্বটা পালন করতে হবে, যেন আমরা দক্ষভাবে বাজেটটা বাস্তবায়ন করি, অপচয়টা যদি কমাতে পারি, এখানে দুর্নীতির সুযোগটা একটু যদি কমিয়ে দিই, এই সব মিলিয়ে কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে যদি আমরা ফেরত আসতে পারি, তাহলে সেক্ষেত্রে সংকটটা একটা সুযোগও বটে। তো এইটাকে সুযোগ মনে করে যদি আমরা বাজেটটা সেভাবে প্রণয়ন করি এবং বাস্তবায়ন করি, আমি আশা করি যে অর্থনীতি তার একটা সুস্থ ধারায় ফিরে আসবে। এবং 2026 সালের যে আমাদের একটা বড় চ্যালেঞ্জ রয়েছে যে LDCর যে গ্র্যাজুয়েশন হবে, সেখানে আমরা কিন্তু এত সহজে আর ঋণ পাবো না। এখন বারবার বলা হচ্ছে যে আমরা এত ঋণ করছি বিদেশ থেকে, ঋণ শোধ করবো কীভাবে, ডলারের সংকট রয়েছে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে 2026-এর পরে কিন্তু আমরা এভাবে ঋণও পাবো না বিশ্বব্যাংকের কাছ থেকে, IMF-এর কাছ থেকে বা ADB জায়গা কৈকাদাদের কাছ থেকে। তো এই অবস্থায় আমাদের মেগা প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে এবং সেটার জন্য প্রয়োজনে ঋণ নিতে হবে আমাদের। ঋণ নিলে আসলে আমাদের যে ডলারের সংকট রয়েছে সেটা কিছুটা মোকাবেলা করতে পারবো, অর্থনীতি একটা ভালো জায়গাতে থাকবে। তো এইভাবে করে যে আমরা যেন বাজেটটাকে তৈরি করি, এবং একই সঙ্গে অনেক রকমের গুজব রয়েছে এবং আমাদের অনেক বন্ধু রয়েছেন দেশের ভিতরে বাইরে, তারা কিন্তু গুজব ছড়িয়ে অস্থিরতা আরও বাড়াতে চান। এবং এখন একটা আমি মনে করি যে অনেক সময় দেখা যায় কি যে বাজারে কিন্তু সব রকমের পণ্যই আছে, BMW সবচেয়ে লেটেস্ট কারগুলো এখন কিন্তু বাজারে রয়েছে, সুপার শপগুলোতে যারা আমরা প্রত্যেকটা পণ্য রয়েছে। আসলে অনেক সময় টেনশনটা ক্রিয়েট করা হয়, বলা হয় যে সংকট রয়েছে, আসলে সংকটটা কোথায়? তো আমাদের ওই জায়গাটা খুঁজতে হবে যে আসলে কোনটা সত্য বা আসলে কি অবস্থা রয়েছে এবং আসলে সমস্যা কোন জায়গাতে রয়েছে। তো সেগুলোকে আইডেন্টিফাই করে আমি মনে করি যে আগামী অর্থবছরের বাজেটে কিছু নীতিগত নির্দেশনা দেওয়া উচিত এবং একই সঙ্গে আমাদের কিছু রিয়েলিস্টিক প্রজেকশনও দরকার, যে আসলে আমরা কতটুকু পারবো না। এইভাবে করে বাস্তবতা এবং প্রত্যাশার জায়গাটা সমন্বয় করতে হবে, সমাধান করতে হবে। আমাদের হাতে যে সময় রয়েছে আমরা হয়তো প্রত্যেকের কাছে আরেকবার করে খুব ছোট করে যেতে পারবো। আমি কয়েকটা যে আলোচনা হয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গায় যেতে চাই। শুরুতেই জনাব মোহাম্মদ নুরুল আমিনের কাছে একটি জায়গা হচ্ছে বাংলাদেশের ট্যাক্স GDP রেশিও যদি ধরি, আমরা পৃথিবীর একেবারে তলানির দিকে। আমরা প্রবৃদ্ধির কথা বলছি, আমাদের উন্নয়নের কথা বলছি, কিন্তু এইটি একটি জায়গা যেখানে আমাদের স্বীকার করতে কোনো দোষ নেই যে আমরা অনেক তলানিতে রয়েছি। আমরা কেন কর সংগ্রহ করতে পারছি না, কিংবা জনগণ কেন কর দিতে আগ্রহী হচ্ছে না? দুই পক্ষেরই কিন্তু যুক্তি রয়েছে। সেই জায়গায় যুক্তিগুলোকে মাথায় রেখে সময় স্বল্পতার কারণে কি করা যায় এই করের নেটটাকে বাড়ানোর জন্য? ধন্যবাদ। এটা আসলে আমাদের তো আমি বলবো এখন এই জাতীয় সমস্যাই, যে আমরা যেই ইভেন যেই প্ল্যানটাও করি
সেটা স্যার অনেক ভালো বুঝবেন, রিভাইজড করতে হচ্ছে। রিভাইজ করার পরেও আমরা পুরো বাস্তবায়ন করতে পারছি না, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কোথাও না কোথাও গলদ আছে। এটা সিস্টেমে থাকতে পারে, এটা মানুষের মধ্যে যারা ম্যানেজমেন্ট তাদের মধ্যে থাকতে পারে। ওইটা একটা ম্যানেজমেন্ট ইস্যুসটা এখানে আসলেই এখনও আমাদের দেশে অনেকটা আমি দুর্বলই বলবো। সেটা হচ্ছে যে এখন আপনি যেই মূল কথাটা যে আমরা কেন মানে ইয়ে করতে মানে ভালো কি করার আছে করছে, কি করার আছে এখানে, আপনি দেখেন আমাদের জিডিপির যেই পরিমাণ যেটা বললেন ট্যাক্স কালেক্ট করার কথা, সেই পরিমাণ আমরা পাচ্ছি না। আপনি দেখেন প্রাইভেট সেক্টরের গ্রোথটা এবং সরকারের গ্রোথের যে সমষ্টি, সেটার কিন্তু খুব পরিবর্তন গত অনেক বছরেই আসে নাই, অনেক বছর আসে নাই। এটা 22 আর ওই 7-8-এর মধ্যেই আমাদের রয়ে গেছি আমরা প্রাইভেটের ক্ষেত্রে নিচের দিকে। আমাদের ইকোনমির বিষয়টা বাস্তবতা হচ্ছে এই রকম, মানুষের অ্যাসপিরেশন অনেক বেড়ে গেছে, মানুষ ভালোই থাকতে চায়, কিন্তু স্যাক্রিফাইস করার জন্য যে মোটিভেশন, যে বিষয়গুলো, এইগুলোর কিছু মানে আমি বলবো যে সাইকোলজিক্যাল দিকও আছে। সরকার সব করে দিবে সেরকম একটা অ্যাটিটিউড এখানে আছে। আবার আমরা যারা যে দেশ নাগরিক, তারা কতটুকু সচেতন, আপনি যে এই বিষয়গুলো এতক্ষণ এখানে আলোচনা হলো, এখানে কি অ্যাজ নাগরিক আমার কোনো কি স্টেক নাই, আমার কি কোনো দায় দায়িত্ব নাই? আমি কি ট্যাক্সটা ঠিকমতো দেই? কর আমরা ফাঁকি দেই। আমরা ইম্পোর্টের ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, এটা কি কোনো সমাধান আমরা করতে পেরেছি এই পর্যন্ত? আমাদের একটা শ্যাডো ইকোনমি আছে, বলাই হয় যে আমাদের শ্যাডো ইকোনমি কেউ 35, 40, 45% পর্যন্ত বলেন। তাহলে শ্যাডো ইকোনমির বেনিফিশিয়ারি কারা? সামগ্রিকভাবে যদি আপনি চিন্তা করেন বাজেটের বাস্তবায়নের যে বিষয়টা, সেটি একটি আমাদের মধ্যে ঘাটতি আছে। মানে আপনি বলছেন যে আলোচনাটা আপনি আগের অংশে করেছেন, আসলে শ্যাডো ইকোনমির ইয়েটা যদি উন্মোচন করা না যায়, সেটাকে যদি ছোট করে আনা না যায়, তাহলে এই সব সমস্যা আসলে সমাধান হয়তো একটু দুরূহ হবে। আমরা আপনি ফরমালের মধ্যে না আনতে পারলে তো স্ট্যাটিস্টিক্সে আনতে পারবেন না। জি, তাহলে যে একটা অন্ধকারে যেটা আছে সেটা অন্ধকারই থেকে যাচ্ছে, সবকিছু অদৃশ্য থেকে যাচ্ছে। 2 মিনিট সময় পাবো। জি, সুনির্দিষ্ট করে যে জলবায়ু, আমরা তো বৈদেশিক সহযোগিতার জায়গায়, অন্যান্য জায়গায় কপ সহ আপনি বলছেন, সেখানে কিন্তু আমরা নানা রকম তহবিলের কথা বলি, নানা রকম অর্থনৈতিক সুযোগ সুবিধার কথা বলি, সেগুলো কি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারছি কিনা, টেকসইভাবে ব্যবহার করতে পারছি? ধন্যবাদ। এটা আসলে অপোজিট ভাবে বলা হয়। সেটা হচ্ছে এটা খুব একটা পার্টিনেন্ট কোয়েশ্চেন। যেমন জলবায়ু সম্মেলন আমি অনেকগুলোতে গিয়েছি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন, ক্লাইমেট চেঞ্জ বলেন, প্যারিস এগ্রিমেন্টে বলেন, আর উন্নত দেশগুলো শিল্প সমৃদ্ধ স্বীকার করে নিয়েছেন যে তাদের জন্য এটা হয়েছে, তারা ফিনান্সিয়াল সাপোর্ট দেবে। কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজনের তুলনায় খুবই কম। একটা ছোট তথ্য দেই, প্রতি বছর $100 বিলিয়ন দেওয়ার কথা তাদের গ্লোবালি, সেটা 83 বিলিয়ন, তারা বলেছে 83 বিলিয়ন। অক্সফাম একটা ইন্ডিপেন্ডেন্ট স্টাডি করেছে, তারা বলেছে এটা 20 বিলিয়ন। তার মানে কোয়ালিটি, কোয়ান্টিটি এবং ডাবল কাউন্টিং, এটা মানে খুবই স্বাভাবিক নেচার। তো আপনার এই প্রসঙ্গে এসছে যে উন্নয়ন সহযোগী IMF, আমার ক্লাইমেট ফিন্যান্সের অভিজ্ঞতা আমি বলি, তারা আসে তাদের প্রয়োজনে, আমাদের প্রয়োজনে না। একটা ক্লাইমেট ফিন্যান্সের করে দেখা গিয়েছে যে টেকনোলজি ট্রান্সফার, তাদের এক্সপার্ট সব কিছু মিলে একটা রিটার্ন তারা নিয়ে যায়, এবং অ্যাডাপ্টেশন যেটাতে কোনো ব্যাংকেবল প্রজেক্ট হয় না বা ওটা রিটার্ন আসে না, সেখানে ফিন্যান্সিং 10%, আর 90% যেখানে রেভিনিউ জেনারেট হয়। কাজে আমাদের প্রয়োজনে কিন্তু টাকাটা আসে না, প্রয়োজন হয় তাদের সেই ক্ষেত্রে আমি বলবো যে উন্নয়ন সহযোগী দরকার রয়েছে, IMF দরকার রয়েছে, এটা তাদের দিকটাই বেশি দেখা হয় যদি আপনি অ্যানালাইসিস করেন। সেক্ষেত্রে আমরা সমাধান করব কীভাবে? আমি যদি সংক্ষেপে বলতে চাই, এখানে আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি বলতে পারি, আমি যদি আস্থার জায়গা ক্রিয়েট করতে পারি, সেক্ষেত্রে আমাদের রেমিটেন্স বাড়বে, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে, আমরা যদি গুড গভর্নেন্স করতে পারি, অ্যান্টি কারাপশন মেকানিজম করতে পারি, NPL কমাতে পারি, সেক্ষেত্রে আমাদের দেশীয় যে অর্থনীতি সেটাই হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করি, গত সপ্তাহের আগের সপ্তাহে আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট করি। আমরা কিন্তু অলরেডি আমাদের ইন্টারেস্টের 3 গুণ বেড়ে গিয়েছে যত ছিল। 0.25 স্যার তো ভালো জানবেন, 0.25 ছিল, এখন 2.5, 3 এবং 4 হয়ে গিয়েছে। তার মধ্যে রিস্ক কস্টটা যদি আপনি আনেন 7-8 হয়ে যায়।
মানে ইন্টারন্যাশনালি 7-8 ইন্টারেস্ট, ইট ইজ হিউজ। কাজে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের কাছে আসে এটা মনে করার কারণ নাই, আমাদের জন্য আসে। কাজে আমাদের কিন্তু দেশীয় অর্থনীতি, দেশীয় অর্থায়ন, দেশীয় ক্রিয়েট করা, আমি মনে করি আমাদের যে ডায়াসপোরা রয়েছে দেশের বাইরে, আস্থার জায়গা যদি আমরা ক্রিয়েট করতে পারি, সুশাসন ক্রিয়েট করতে পারি, আমার ধারণা উই ক্যান ম্যানেজ আওয়ার ফান্ড, উই ক্যান ম্যানেজ আওয়ার ফান্ড। আস্থার জায়গা তৈরি করার এই বাজেট কি দিতে পারে যেটা হয়তো আস্থার দিকে পথ চলা শুরু হতে পারে? হ্যাঁ, ধরুন অনেক কিছু আলোচনা করা যায় ঘুরিয়ে পেছিয়ে। আমি মোটা থেকে কয়েকটা জিনিস মনে করি, একটু সাধারণ কথা, অর্থনীতি কোনো জ্ঞান গম্ভীর নয়। মিতব্যয়ী হতে হবে। সবচেয়ে বড় স্পেন্ডার হলো গভর্নমেন্ট, তাকে মিতব্যয়ী হতে হবে, জৌলুস এড়াতে হবে। অনেকগুলো অপচয় প্রকল্প বা কাজ বা ইভেন্ট আমরা জানি আমরা করছি, এখান থেকে সাহস করে ব্যাক করতে হবে। বাজেটটাকে পুনর্বিন্যাস করতে হবে, যেগুলো প্রথমে আমি বলছিলাম। দিস স্পেন্ডিং তালিকা রিকোয়ার্স টু বি রিভিজিটেড। কোনটা আমার অগ্রাধিকার, কোনটা নয়, কোনখান থেকে পাচ্ছি পাবো না, আমার জন্য পাচ্ছি না, জনগণ কোনটা থেকে পাবে, বাংলাদেশের সাধারণ মানুষ কোনটা থেকে পাবে, ওইগুলোকে প্রায়োরিটি দেওয়া। ইটস ভেরি সিম্পল, এর জন্য কোনো বড় জ্ঞানগুলোর দরকার হয় না। এই কয়টা মৌলিক বিষয় যদি আমরা হাতে নিতে পারি এবং রিওরিয়েন্টেশন টুয়ার্ডস দ্য রুরাল ইকোনমি, ওয়ার দ্য রিয়েল ইকোনমি লাইজ ইন ফ্যাক্ট। এই যেমন ট্যাক্স হলিডে, প্রণোদনা, ভর্তুকি দিয়ে পাল্টিস এমন একটা সেক্টর যেখান থেকে রিটার্ন, নুরুল আমিন সাহেব কী পাচ্ছে এটা, অথচ এই পরিমাণ অ্যাটেনশন যদি আমরা রুরাল স্মল অ্যান্ড মিডিয়ামে আরও দিতাম, কোনো অনেক বেশি রিটার্ন পেতাম। আনফর্চুনেটলি ওখানে পাচ্ছে না। সুতরাং এটা সামথিং ফোকাস নিড টু বি শিফটেড টু দ্য রুরাল ইকোনমি, আপনি যেটা বলছেন। জি ডক্টর মাহফুজ কবির, 1 মিনিট একটু শুনবো। যেই জায়গাটাতে বলছেন যে শিফটের কথা বলছেন, গভর্নেন্সের কথা বলছেন, এবং আর কি রয়েছে যেটা এই বাজেটে হয়তো আমরা যেটা প্রতিফলন দেখতে চাই? হ্যাঁ, আগামী অর্থ বছরের বাজেটে আসলে আমাদের একটা মোরাল, একটা স্ট্রং গ্রাউন্ড দরকার। যে আমরা এই সবসময় যেটা দেখি যে যাদের আয় বেশি তারা কিন্তু তুলনামূলকভাবে আসলে কর কম দেন, কিন্তু যাদের আয় কম তারা এই পরোক্ষ কর, প্রত্যক্ষ কর এই জায়গাতে একটু তার বেশি দিয়ে থাকেন তাদের আয়ের তুলনায়। তো এই জায়গাটাতে আমরা একটু দেখি, যদি একটা প্রোগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার যদি তৈরি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এটা সমাজের যে একটা নৈতিক ভিত্তি বা যে পুরো যে সরকারি অর্থব্যবস্থার নৈতিক ভিত্তি সেটাকে শক্ত করবে। এবং এর পাশাপাশি যারা একটু অবহেলিত, যারা বঞ্চিত, তাদের একটা বড় সমস্যা হচ্ছে আজকের যে প্রতিবদ্ধ বিষয়, সেটি হলো এই পানি স্যানিটেশন। তো এই একটা লেটেস্ট একটা হিসাবে দেখা গেছে যে জিএমপির একটা ক্যালকুলেশন, তো সেখানে খুবই মানে 60% নিচে আসলে মানুষ হচ্ছে যেটা নিরাপদ পানি সেটার সুযোগ পাচ্ছেন, কিন্তু বাকিটা পাচ্ছেন না। এবং একই সঙ্গে যে স্যানিটেশনের কথা যেটি, সেটিও সেফ স্যানিটেশন যেটি, সেটিও 31% মাত্র। তো এখন আমাদের এসডিজি টার্গেট হচ্ছে 2030 সালের মধ্যে এখানে যেতে হবে, এবং যাওয়ার জন্যে বিপুল পরিমাণে আসলে অর্থ বরাদ্দ দরকার। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আসলে অর্থ সবচেয়ে বেশি দিচ্ছি কিন্তু এই যে অবকাঠামোগুলোতে। তো এখন আমার মনে হয় কি যে এই জায়গাগুলো কিন্তু যেহেতু লং টার্মে বেনিফিট নিয়ে আসে, ওটা হিসাবে দেখা গেছে যে প্রায় 2 লাখ কোটি টাকা দরকার আসলে আগামী 6 বছর ধরে। তো সেই জায়গাগুলোতে আসলে আমরা অর্থায়ন কীভাবে করবো, তো সেগুলো কিন্তু দেখতে হবে। প্রত্যেকটা জায়গাতে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে একটা ইন্ডিকেশন দিতে হবে। আর ফাইনাল কথা যেটি, সেটি হচ্ছে যে কতগুলো কথা আছে যেগুলোকে একটা ফিলোসফিক্যাল গ্রাউন্ড দেয় আর কি বাজেটে। তো সেরকম একটা জায়গা দিতে হবে যে আসলে দুষ্টের দমন, শিষ্টের পালন। এবং আমরা যেন মনে না করি যে আসলে যারা সুবিধা পাচ্ছি বিভিন্ন সময়, যে বিশেষ করে যে একেবারে বছরের শেষে গিয়ে যে মাত্র 2-3 মাসের মধ্যে দেখা যায় যে পুরো এডিপির অর্ধেকের যে খরচ সেটা করে ফেলে, এবং এক ধরনের যে এলোমেলো করে যে প্রকল্প বাস্তবায়ন হয়, তো সেই জায়গা থেকে কীভাবে বের হয়ে আসা যায়, তো সেটা একটু ঠিক করতে হবে। জি জনাব জোবায়ের হাসান, আপনি আগের অংশে বলছিলেন যে জন অংশগ্রহণের বিষয়টা গুরুত্ব দিয়েছেন। খুব সংক্ষেপে যদি বলেন সেটি কিভাবে আবার এখন নতুন, আমরা জানি যে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে উপজেলা পরিষদ নির্বাচনগুলো হয়ে গেছে, শক্তিশালী একটা স্থানীয় সরকার রয়েছে, সেই জায়গা থেকে কি করে বটম আপ করতে পারি খুব সংক্ষেপে? হ্যাঁ, তার আগে আমাদের একটা মানে আলোচনার প্রশ্ন যে আমরা কি সুস্বাস্থ্য বা স্বাস্থ্য চাই কি না। মানে স্বাস্থ্যই যদি না থাকে তাহলে এই ধরনের আলোচনাটা বা কতটুকু, যেমন কোভিড আমরা সম্প্রতি পার করলাম বা গেল, তখন কিন্তু মানুষের মধ্যে ওইটাই ছিল যে আগে বেঁচে থাকি, তারপর পরে দেখা যাবে অন্য কি। তো সুতরাং এই বাজেটের এখন আমরা এই পর্যায়ে এসে এই যে জনস্বাস্থ্য বিষয়টা আমরা গুরুত্ব দেওয়াটা থেকে একটু দূরে সরে গেছে, সেই জায়গাটায় আমাদের এমফেসিস দিতে হবে। এবং সেই জায়গা করতে গেলে হয়তো বা এই ধরনের স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টগুলো করা লাগবে। ইলেকশন, গুড গভর্নেন্স, তারপরে এই ধরনের আমাদের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করা ইত্যাদি।
তো সর্বশেষ যেটা আমার এই যে প্রাক বাজেটের আলোচনার এটা যে মানব সম্পদ উন্নয়নে আমাদেরকে একটু জোর দিতে হবে, কারণ ঘাটতি বাজেট হবে এটা ঠিক আছে, আমার বলাটা ছিল যে জি প্রথম কাটটাই পরে জনসম্পদ উন্নয়নের যেই ধরনের বিষয়গুলো যে শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য সেটার উপর, এবং জনস্বাস্থ্যের একটা মূল বিষয় হলো পানি ও স্যানিটেশন। এই বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স স্যার আপনি জানবেন যে এই একটা ভাইটাল স্ট্যাটিস্টিক্স সার্ভে যেটা হলো স্যাম্পল সার্ভে যেটা, সেখানে 2022 সালে এসছে যে 162 জন মারা যাচ্ছে অনিরাপদ পানি স্যানিটেশনের কারণে 1 লক্ষ জনসংখ্যার ভিতর। আমরা এটাকে অগ্রাধিকার দেব কিনা, হ্যাঁ, নাকি না আমরা ওই যে আমদানি করব বা ডলার নিয়ে চিন্তা করব? উৎপাদনমুখী হতে হবে এবং এই জায়গাগুলো অগ্রাধিকার দেওয়াটা লাগবে। আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে কিন্তু আমি আরো কাজ করে একটা কিছু করতে পারবো। ডক্টর রুমানা হক, ভালো থাকার জন্য আপনি স্বাস্থ্য নিয়ে বারবার বলেছেন, আর কি করার আছে? সর্বোচ্চ 1 মিনিট। আমার মনে হয় যে এই বাজেট বাস্তবায়নের দিকেও জোর দেওয়া উচিত। আমরা বলি যে স্বাস্থ্য খাতে যেই বাজেট বরাদ্দ করা হয় সেটা সবসময় তারা ব্যবহার করতে পারে না এবং বাজেটটা আবার ফেরত যায়, সুতরাং স্বাস্থ্যে প্রতি বছর আবার কি হয়, আরেকটু কম বাজেট দেওয়া হয়। সুতরাং আমি মনে করি যে কেন আসলে স্বাস্থ্য খাতে বাজেটটা যেটা বরাদ্দ করা হচ্ছে সেটা আসলে কেন ব্যবহার করা যাচ্ছে না, সেই লুপ হোলসগুলো, সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেটা সমাধান করে আসলে স্বাস্থ্য খাতে আরও অনেক বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। এবং সেই সাথে আমাদের যেই আমরা বারবার বলি ডিজিটালাইজেশন, আমাদের ডিজিটাল বাংলাদেশ করব, তো এই ডিজিটালাইজেশন বিভিন্ন সেক্টরে কিভাবে আসলে ব্যবহার করে আমরা আরও এফিশিয়েন্ট হতে পারি সেই দিকেও আমি একটু নজর দেওয়ার কথা বলবো। আমরা প্রাইভেট সেক্টর আছে, বিরাট একটা প্রাইভেট সেক্টর স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে জড়িত, প্রাইভেট সেক্টরকে রেগুলেট করা আমি মনে করি এটা খুবই জরুরি। সরকারের একার পক্ষে সবার স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব না, সুতরাং প্রাইভেট সেক্টরকে কীভাবে আমি সঠিকভাবে সংশ্লিষ্ট করবো এবং তাদের মান নিশ্চিত করব, সেখানেও আসলে কিন্তু বিনিয়োগের প্রয়োজন রয়েছে। একটু বলে শেষ করছি যে আমাদের মানব সম্পদ, এখানে দক্ষতা বৃদ্ধির কথা বলা হয়েছে, ট্যাক্স কালেকশনের কথা বলা হয়েছে। এখানে আমি মনে করি যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তাদের আসলে দক্ষতা বৃদ্ধি করা, তাদের ট্যাক্স নেট বৃদ্ধি করা এটা যেমন জরুরি, এখানে 3টা তাদের যে ইউনিটগুলো আছে যেমন লার্জ ট্যাক্স ইউনিট, এগুলোর মধ্যে আসলে সমন্বয়ের প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের 6 জনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রাক বাজেট আলোচনায় এসে নানা আঙ্গিক থেকে আলোচনা করেছেন এবং দিন শেষে সেটা নিশ্চয়ই নাগরিকদের আরেকটি ভালো, আরেকটি সুখময় আগামী উপহার দেওয়ার প্রত্যাশা থেকেই করেছেন। দর্শক, আমরা বিশ্বাস করি যে বাজেটটি আসন্ন সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে, সেই বাজেটে আজকের আলোচনায় উঠে আসা বিষয়গুলো নীতি নির্ধারকরা নিশ্চয়ই বিবেচনা করবেন এবং তৃণমূল থেকে নগর, গ্রামীণ, জনপদ সর্বত্র মানুষের চাহিদা কী রয়েছে সেটিকে বিবেচনায় রেখে এবং নির্বাচনে যে রাজনৈতিক অঙ্গীকার ছিল তারই প্রতিফলন ঘটিয়ে এই সরকার তার প্রথম বাজেটটি সেইভাবেই সাজাবেন এবং এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই আয়োজন। সবাইকে ধন্যবাদ।